রেস্টুরেন্ট থেকে ফেরার পর চৈত্রী ভীষণ ক্ষেপেছিল। রুহানিয়া কোনোভাবেই ওর রাগ ভাঙাতে পারেনি। হঠাৎ করেই কাব্য যেন তার দু চোখের বিষ হয়ে উঠেছে। বিষের এই প্রতিক্রিয়া সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। চৈত্রী যত চেষ্টা করছিল কাব্যকে তার থেকে দূরে সরানোর, ততই কাব্য যেন এগিয়ে আসছিল কাছে। জিহাদের মাধ্যমে সে চৈত্রীর ফোন নাম্বারও জোগাড় করে ফেলেছে। যখন তখন কল মেসেজ করতেই থাকতো। চৈত্রী মাঝে মাঝে এটাই ভেবে পায় না, একটা মানুষ এতটা আজাইরা হয় কিভাবে, অথচ মানুষটা কিন্তু চাকরিও করে। আসল কথা হলো পছন্দের মানুষটিকে কি করে ট্রিট করতে হয়, কিভাবে সময় দিতে হয়, সেটা ব্যস্ততা কিংবা কাজের উপর নয়, বরঞ্চ নিজের ইচ্ছে শক্তির ওপর নির্ভর করে। শুধু যে কাব্য চৈত্রীর হাওয়া বদল হচ্ছিল তাই নয়, জিহাদ রুহানিয়ার মাঝেও হাওয়ার বদল ঘটেছে ব্যাপক। জিহাদের সঙ্গ পেয়ে রুহানিয়া অনেকটাই মুভ অন করে ফেলেছে। সে বাড়িতে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে এখানে থেকেই চাকরি করবে। ওর সিদ্ধান্তে কেউ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সে হচ্ছে জিহাদ। কাব্য অফিস থেকে বাসায় ফিরেছে মিনিট 15 হবে। ওর কিছুক্ষণ পর জিহাদ আসে। শুভ্র এখন পুতুলকে নিয়ে আলাদা বাসায় থাকে। তিতাস এখনও ফেরেনি। আগে 4 বন্ধু একসাথে ব্যাচেলর থাকতো। কাব্য ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে শুয়ে পড়ে। পাশে এসে বসে জিহাদ, পিঠে চাপড় দিয়ে বলে, কি করিস? আমি কি করি তা দিয়ে তোর কি কাজ? অফিস থেকে এসছিস, আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। জিহাদ শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নিশ্চয়ই চৈত্রীকে বিরক্ত করবি এখন। কাব্য উঠে বসে, খেপে গিয়ে বলল, এই শালা, বিরক্ত কেন বলছিস? আমি ওকে বিরক্ত করি নাকি? তোর কল বা মেসেজেও তো বিরক্ত হয়। এটাকে বিরক্ত বলে না, ভালোবাসার প্রথম ধাপ বলে। এখন আমার এসব পাগলামি আর ভালো লাগছে না। যখন ও নিজেও ভালোবেসে ফেলবে তখন দেখবি এসব পাগলামি দেখার জন্য মুখিয়ে থাকবে। তাই ও তোকে ভালোবাসবে এতটা শিওর কিভাবে হলি তুই? আলবাত ভালোবাসবে। এতটা ভালোবাসি ইগনোর করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়, বুঝলি? বুঝলাম। এখন আমার কথা শোন। কাব্য তখন চৈত্রীকে কল দিচ্ছিল। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলল, কি কথা? আমি তো নিচেই ফেসে বসে আছে, কিন্তু আমাদের সম্পর্ক তো আর তোদের মতো সাপে নেউলের মতো না, তাই চাইলেও তোর মতো করে পাগলামের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি না। কাব্য মাথা নাড়িয়ে হেসে হেসে বলল, রোহানি আপুর প্রেমে পড়েছিস তাই না? জিহাদ মাথা চুলকে বলে, বুঝিসই তো। কাব্য আর তখন চৈত্রীকে কল করলো না। ফোন বিছানার উপর রেখে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, তাহলে আর চিন্তা কিসের? শুভ কাজটা সেরে ফেল। শুভ কাজ সেরে ফেলবো মানে? মানে বিয়ে করবি, আপত্তি আছে নাকি তোর? আমার কেন আপত্তি থাকবে? ভয় তো রুহানিয়াকে নিয়ে। ও যদি না মানে, আমায় ভুল বোঝে। এখানে তো আমি ভুল বুঝে কিছু দেখছি না। কাউকে ভালোবাসে কি অন্যায় নাকি? আর শোন, তুই ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবি। বিয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভয় হচ্ছে যদি রিজেক্ট করে দেয় আর কথা না বলে। তোদের মাঝে এখন সম্পর্কটা কি রকম? বন্ধুর মতো। তাহলে আর তো চাপ না নিয়ে বলে ফেল। সত্যি? হ্যাঁ, যত ভাববি তত বেশি কনফিউশনে পড়ে যাবে। মনের কথা জানিয়ে দেওয়াই ভালো। এরপর যদি সে রাজি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না হয় তবুও হাল ছাড়বি না। কাব্যর শেষ কথা শুনিয়ে জিহাদ হাসলো, হেসে বলল, ঠিক আছে। জিহাদ গোসলে যাওয়ার পর কাব্য বারান্দায় গিয়ে চৈত্রীকে কল করে। চৈত্রী তখন পড়ছিল। এই মাস থেকে তার কলেজে ক্লাস শুরু হয়েছে। পড়তে তার খুব একটা ভালো না লাগলেও নতুন বই নিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। ফোনের স্ক্রিনে কাব্যর নাম্বার দেখে মেজাজ চটে যায় চৈত্রীর। এর আগেও সে 2টো নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলেছে, মনে হচ্ছে এটাও ফেলতে হবে। সে কতক্ষণ ফোনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রিসিভ করলো। ওপাশ থেকে কাব্য বলল, চৈত্রর প্রখর রোদে শেষ হয়ে গেলাম। ভুরু কুচকে যায় চৈত্রীর। সে গম্ভীর হয়ে বলে, এখন চৈত্র মাস নয়। আমি কখন মাসের কথা বললাম? আমি তো বললাম মানুষের কথা। বুঝিনি। সহজ বাক্য, তোমার কথা বলেছি। আমি চৈত্র নই, চৈত্রী। কতবার বলবো এক কথা? তুমি শুধু আমার চৈত্র, এই কথা তোমায় কতবার বলবো? আপনি না চাকরিজীবী মানুষ, ফোন করার জন্য এত ফালতু সময় কোথায় পান আপনি? কে যে বলো না চৈত্র, এটাকে বলে গুরুত্বপূর্ণ সময়। তুমি সবসময় এমন বিরক্ত হয়ে কথা বলো কেন?
কারণ আপনাকে আমার বিরক্ত লাগে। কিন্তু আমি তো তোমাকে বিরক্ত করি না। অবশ্যই বিরক্ত লাগে। তাই নাকি? তাহলে বাসায় আমার কথা এখানে বলো না। একটা ছেলে তোমায় প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে, আর তুমি সেটা নীরবে সহ্য করে যাচ্ছ। এর মানে কি? সামথিং সামথিং। নাথিং নাথিং। আপনি শুভ্র ভাইয়ার বন্ধুতাই সহ্য করতেছি, কারণ আমি চাই না আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। তাহলে আরেকটু উপকার করো। কিসের উপকার? বন্ধুত্বটা আরেকটু জোরালো করে দাও। আমি কিভাবে? তুমি আর রোহানি আপু। ঢং না করে ক্লিয়ার করে বলেন। আমার বন্ধু জিহাদ তোমার আপুকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারছে না। সম্ভবত আজ নয়তো কালকের মধ্যে বলে দেবে। তার আগেই তোমার কাছে অনুরোধ, জিহাদের আগে এই কথাটা তুমি রোহানি আপুকে বলো না। এখন আসি তোমার টপিকে। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমি কিরকম হাবুডুবু খাচ্ছি। নদীর পানিতে সাঁতার জানলেও প্রেমের পানিতে সাঁতার কাটা আমার কাম্য নয়। তাই আমায় বিয়ে করে পাড়ে তুললে খুবই উপকৃত হতাম। এতে আমিও বেঁচে যাই, আর শুভ্রের সাথে বন্ধুত্বটাও গাঢ় হবে আরো। প্রস্তাবটা কেমন লাগলো? জঘন্য। আমি তো সুন্দর প্রস্তাব দিলাম, আর তুমি এক কথাতে উত্তর দিয়ে দিলে। তাও কিনা বললে জঘন্য। আপনার কি বকবক করা শেষ? আমি ফোন রাখবো। তোমার সাথে কথা বলে আমি আমার বকবকানে আজীবনে শেষ হবে না। এখন বলো, জিয়াদের সাথে কি আমি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেবো? কচু খেয়ে মরেন আপনি। বলেই ফোন কেটে দেয় চৈত্রী। কাব্য শব্দ করে হাসে আর ফোন না দিয়ে মেসেজ পাঠায়। মুরগি আদর করেছ, কচু খাইয়েছ, এবার তোমার বাড়িতে জামাই আদরের ব্যবস্থাটা করে দাও। চৈত্রী মেসেজটি পড়ে স্বগোক্তি করে বলল। তেদর। সময় বিকেল 5টা। সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। মুখোমুখি বসে আছে জিহাদ আর রুহানিয়া। জিহাদ অফিস থেকে সরাসরি রেস্টুরেন্টে এসেছে। ঘামে ভেজা শার্ট, কপালের সামনে পড়ে থাকা চুলগুলো ঘামে ভিজে চুপসে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে জিহাদকে পর্যবেক্ষণ করছিল রুহানিয়া। কেননা জিহাদের মাঝে আজ ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে সে। কেমন যেন আড়ষ্ট হয়ে আছে, কাচুমাচু ভাব। নিজেকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে রুহানিয়া মেনু কার্ড দেখছিল। একবার জিহাদের দিকে চোখ তুলে তাকাতেই দেখতে পেল জিহাদ ওর দিকে নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সে তাকানো মাত্রই আবার দৃষ্টি সরিয়ে নিয়েছে জিহাদ। হঠাৎ কেন জানি এমন ব্যবহারে রুহানিয়ারও হাসি পাচ্ছে। সে নড়েচড়ে বসে পড়ল। কি খাবেন? জিহাদ একটু থমকালো। খুব স্বাভাবিক একটা প্রশ্ন করেছে রুহানিয়া, অথচ তার কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে। কথা বলতে গিয়ে হাঁটু কাঁপছে। কি আশ্চর্য! এতটা অস্থিরতায় কেন সে ভুগছে বুঝতে পারছে না। তবে এতটুকু বুঝতে পেরেছে, একা আসাটা একদম ঠিক হয়নি তার। সাথে কাব্য কিংবা তিতাস থাকলে মনে একটু জোর পেত। বড্ড ভুল হয়ে গেছে। এখন এই ভুলের মাসুল দেবে কি করে? জিহাদকে চুপ করে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজালো রুহানিয়া। বলল, কোথায় হারিয়ে গেলেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে জিহাদ প্রতি উত্তর করল, না, মানে কিছু না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়। ঠিক আছে, আর কিছু? আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খাবো, আর আপনার যা ইচ্ছে অর্ডার করুন। রুহানিয়া ওয়েটারকে ডেকে দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। শুধু সে নিজে থেকেই বা কি বলবে বুঝতে পারছে না। এভাবে চুপ করে বসে থাকলেও অস্বস্তি লাগছিল। সে টেবিলের উপর দুহাত রেখে কথা বলার প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করলো, সরাসরি অফিস থেকে এখানে চলে এসেছেন? জিহাদ বলল, হ্যাঁ। বাসায় সবাই কেমন আছে? কথা হয়েছিল তাদের সাথে? হ্যাঁ। একটুখানি থেমে জিহাদ ভয়ে ভয়ে বলল, রোহানিয়া, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে জরুরিভাবে দেখা করতে বলেছি। রুহানিয়া স্মিত সহর্ষে বলল, সেটা আমি বুঝতে পেরেছি, আর আপনি যে খুব ঘাবড়ে আছেন সেটাও বুঝতে পারছি। জিহাদ কিছুটা লজ্জিত বোধ করলো। মেয়েদের সামনে এত নার্ভাস হলে চলে নাকি? সে মাথা নত করে অস্বস্তিতে বড় হাসলো। বন্ধুরা এখন সাথে থাকলে নির্ঘাত এটা নিয়ে হাসাহাসি করত। রুহানিয়া অভয় দিয়ে বলল, আপনি প্লিজ একটু স্বাভাবিক হন। এত নার্ভাস হওয়ার কিছু নেই, আপনি নির্ভয়ে আমায় বলতে পারেন। সত্যি? হ্যাঁ সত্যি। কথা দিচ্ছেন আমার উপর রাগ করবেন না? এতদিনে আপনাকে আমি এতটুকু চিনেছি যে আপনি রাগ করার মতো কিছু বলবেন না। এতটা বিশ্বাস করাও কিন্তু ঠিক নয়। বিশ্বস্ত মানুষ যদি বিশ্বাস অর্জন করে নিতে সফল হয়, তাহলে তাকে অবিশ্বাস করি কি করে বলুন তো? জিহাদ হাসলো। হাসিটা তৃপ্তি ছিল। অন্তত সে রুহানিয়ার বিশ্বাস তো অর্জন করতে পেরেছে। যে কোনো সম্পর্কের ভীতি হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কের সূচনা হতে পারে না কখনো।
আর না কখনো কোনো সম্পর্ক বেশি দিন টেকে। বিশ্বাস যে ভীষণ দামি। জিহাদ মনে কিছুটা সাহস পেল। সে দৃঢ়তার সাথে বলল, আমি আপনাকে ভালোবাসি রুহানিয়া, বিয়ে করতে চাই আপনাকে। রুহানিয়া চমকে তাকাই জিহাদের দিকে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাব্যর সাথে দেখা হয়ে যায় চৈত্রীর। কাব্য জানতো চৈত্রী এই পথ দিয়েই বাড়িতে ফিরবে, তাই সে অফিস ছুটি হওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। চৈত্রী দূর থেকে কাব্যকে দেখে কপাল কুঁচকে ফেলে। দেখেও না দেখার ভান করে সোজা বান্ধবীদের সঙ্গে হাঁটতে থাকে। সে ভেবেছিল এভাবে কাব্যকে এড়িয়ে গেলে এটা তার ইগোতে লাগবে, তবে এখন কিছুই হলো না। কাব্য একদম চৈত্রীর ভাবনাকে তোয়াক্কা করেনি। সে এগিয়ে এসেছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি ব্যাপার পিচ্ছি বাচ্চা, এভাবে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? চৈত্রীর বান্ধবীরা সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কাব্য ওদের উদ্দেশ্যে বলল, তোমরা একটু আগে আগে হাঁটো তো ছোট্ট অপরা। আমি জানি আমায় নিয়ে তোমাদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে, অনেক প্রশ্নও জেগেছে। সেসব প্রশ্নের উত্তর আমি চলে যাওয়ার পর চৈত্রে দেবে। খুব বেশি সময় নেব না, অল্প একটু কথা বলে চলে যাব। চৈত্রী কিছু বলার পূর্বেই ওর বান্ধবীরা বিনা বাক্যে একটু আগে আগে হাঁটা ধরে। চৈত্রী বিরক্ত হয়ে কাব্যকে বলে, আপনার কি একটু ক্লান্তও লাগে না? সরাসরি অফিস থেকে এখানে আসার এত এনার্জি পান কোথায় আপনি? আসি তো ভালোবাসার টানে। দুজনে পাশাপাশি হাঁটছে। চৈত্রী বলল, আপনি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার সাথে ফ্লার্ট করছেন। কি আশ্চর্য, আমার অনুভূতিকে তোমার ফ্লার্ট মনে হয়? ফ্লার্ট করলে তো ফ্লার্টই মনে হবে, তাই না? তোমাদের নিষ্ঠুর হৃদয়ের কেন বলো তো? তোমার মধ্যে কি ভালোবাসা ফিলিংস এসব কিছু নেই? না, নেই। থাকবেই তো না। ছোট্ট মানুষ ভালোবাসা কি জিনিস তাই তো বোঝো না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তাই বেশ, তো দিন শিখিয়ে। আপনার থেকে ভালোবাসা শিখে আমি অন্য কাউকে ভালোবাসবো? এত সোজা? আমি তো মহান নই, বুঝলে? আমি ভালোবাসা শেখাবো, এরপর তুমি অন্য কাউকে ভালোবাসবে, এসব আমি সহ্য করবো? কখনো না। আমি দেবদাস হতে পারবো না। প্রয়োজনে তোমায় খুন করে জেলের আসামি হব, শাস্তি হিসেবে মাথা পেতে নেব মৃত্যুদণ্ড। তবু তুমি অন্য কারো হবে, এটা আমি মানতে পারবো না। কাব্যর সব কথাতেই দুষ্টামি রেশ থাকে, সিরিয়াস মনে হয় না। তবে এই কথাগুলোতে যেন আলাদা রকম টান ছিল, জেদ ছিল, আবেগ ছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে চৈত্রী এসব অনুভবও করতে পেরেছে। তার বুকের ভেতর কেমন চিনচিন করছে। সে থমকে গিয়েও হাঁটছে, চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। এই তেদল ছেলের মায়ায় একদম জড়ানো যাবে না। কাব্য নিজেও নিজেকে সামলে নিয়েছে। নিশ্চুপ চৈত্রীর মুখপানে তাকিয়ে বলে, তুমি আগের মতো ঝগড়া কেন করো না বলো তো? চৈত্রীর চোখগুলো গোল গোল করে তাকিয়ে বলে, আমি কি ঝগড়ুটে? ঝগড়ুটে নাও, আমার সাথে তো খুব ঝগড়া করতে আগে। আজকাল কেমন এড়িয়ে চলো। তাই তোমার জন্য ওষুধ এনেছে, সারপ্রাইজ ওষুধ। সেটা কি? দেখাচ্ছে, সাথে করে এনেছে। কাব্য তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে চৈত্রীর হাতে দিয়ে বলে। খুলে দেখো। অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটটি হাতে নিয়ে খুলতে লাগলো চৈত্রী। মোড়ানো প্যাকেট খোলা শেষে চৈত্রী অবাক হয়ে তাকাই কাব্যর দিকে। কাব্য হেসে বলে, ওভাবে তাকিয়ে আছো কেন? এটা কি ধরনের সারপ্রাইজ? ওমা, চেনো নি? এটা এনার্জি বিস্কুট। এই বিস্কুট খেয়ে ঝগড়া করার জন্য আরও এনার্জি পাবে। চৈত্রী রেগে মেগে বিস্কিট কাব্যর হাতে তুলে দিল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনি অসভ্য ধরনের একটা তেতর লোক। কাব্য চৈত্রীর চলে যাওয়া দেখছে আর হাসছে। বিস্কিটের প্যাকেট ছিঁড়ে খেতে খেতে চৈত্রীর উদ্দেশ্যে চিৎকার করে বলে, আমি কিন্তু খেয়ে নিলাম চৈত্র। তোমার পেছনে করার জন্য আমারও তো এনার্জি প্রয়োজন আছে, তাই না? ছেলেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ছ্যাঁচড়া হওয়া লাগে। এত অ্যাটিটিউড দেখাতে গেলে তোমায় তো আমার পাওয়া হবে না। চৈত্রী চোখ গরম করে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ওর বান্ধবীরা সবাই হাসছে। কাব্য বিস্কিট খেতে খেতে নিজেই নিজেকে বলে, মেয়েদের মানানোর জন্য অনেক এনার্জি দরকার আছে বস। তাই এনার্জি বিস্কুট খাও আর এনার্জি বাড়াও কাব্য। কিছু শব্দ স্থিতিশীল অবস্থায় রুহানিয়ার মাথায় চেপে ধরেছে। জিয়াদের সরল উক্তিগুলো এখনো কানে বাজছে। সেই সাথে তার করুণ চাহনিও বারংবার চোখের দৃশ্যপটে ভেসে উঠছে। ওই মুহূর্তে রুহানিয়ার বলার মতো কিছু ছিল না, আর না ছিল উত্তর দেওয়ার মতো কোনো ভাষা। তবে এতটুকু সে আগেই বুঝেছিল, জিহাদের মনে তার জন্য কিছু তো একটা আছে। তবে এ কথাও সত্য, এভাবে হুট করে যে জিহাদ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেবে, এটাও সে ভেবে উঠতে পায়নি। বলা বাহুল্য, কোনাক্ষেরও সে টের পায়নি। রুহানিয়ার
ইতস্তত বোধ চাহনি জিহাদের দৃষ্টি অগোচর হয়নি। সে রুহানিয়াকে সহজ করতে বলেছিল। ঘাবড়ানোর কিছু নেই রুহানিয়া, আমি এখনই কোনো উত্তর চাচ্ছি না। আমি শুধু আমার দিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সময় নিন। আপনার পছন্দ অপছন্দ এবং আপনার সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান জানিয়েছি আর ভবিষ্যতেও জানাবো। আমাদের মাঝে যদি অন্য কোনো সম্পর্ক নাও হয় তাহলে আমরা বন্ধু হয়েই থাকব। এতটুকু তো করাই যায় রুহানিয়া। প্লিজ যোগাযোগ অফ করে দিয়েন না, এটা আমার রিকোয়েস্ট। রুহানিয়া তখন হ্যাঁ না কিছুই বলেনি, সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। কফিটুকু শেষ করে শুধু বলেছিল, এবার বাসায় যেতে হবে। জিহাদ বাদ স্বাধীনী নিজে এসে রুহানিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। বাড়ি আসার পর থেকে বারান্দায় পায়চারি করে চলেছে রুহানিয়া। আজ বারবার জিহাদের বলা কথাগুলো ভাবছিল। সে আসলে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত, কি বলা উচিত। তার মন আসলে কি চাই সে তো সেই বিষয়ই সন্দিহান। এখন তার কারোর সাহায্য, কারোর সঙ্গ ভীষণ প্রয়োজন ছিল। বিষয়টা যদি জিহাদকে ঘিরে না হতো তাহলে নিঃসন্দেহে এই বিষয়ে সে জিহাদের সাথে আলোচনা করত। কিন্তু এখন কাকে বলবে মনের কথাগুলো? কে তাকে পথ দেখাবে? মায়ের সাথে তার সম্পর্ক ভালো, তবে ছোটবেলা থেকেই ভীত সঞ্চার স্বভাব তার মধ্যে থাকায় মাকে ভালোবাসার বিষয়ে কখনো মনের কোনো কথা বলা হয়নি, যে কারণে সে কখনো শুভ্রকে পছন্দ করার বিষয়টিও বলতে পারেনি। বিষয়টা নিয়ে যে চৈত্রীর সাথে আলাপ করবে সেটা নিয়েও মনে খুঁতখুঁতানি ছিল। চৈত্রী নিজেই তো ছোট মানুষ, সে ওকে কী বা পরামর্শ দিতে পারবে? চৈত্রী পর টেবিল থেকেই রুহানিয়ার অস্থিরতা খেয়াল করছিল। এতক্ষণ সে কিছুই বলেনি। এমনিতেই সে নিজেই কাপড় অত্যাচারে অতিষ্ঠ, কাউকে কিছু বলতেও পারছে না। অন্যদিকে রুহানিয়ার অস্থিরতার কারণ নতুন করে কি হতে পারে সেটাও সে বুঝতে পারছে না। শুভ্র ভাইয়ের কথা মনে পড়ে কি মন খারাপ হতেও পারে? সে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দোলনায় বসে দোল খেতে খেতে বলল, আপাই, তোমার কি মন খারাপ? চৈত্রীর উপস্থিতি এবং প্রশ্নে কিছুটা সচকিত হয়ে ওঠে রুহানিয়া। স্বাভাবিক থাকার প্রয়াসে বলে, কই না তো। তাহলে কি কিছু নিয়ে ভাবছো? না, তেমন কিছুই না। তাহলে অমন মনমরা হয়ে আছো কেন? আরে এমনি। তোর কথা বল। পড়া রেখে এখানে কেন এসেছিস, কিছু বলবি? এসেছিলাম তো তোমার কি হয়েছে সেটা শোনার জন্য। এখন মনে হচ্ছে এই সুযোগে তোমায় একটা কথা শেয়ার করি। টুলের উপর বসলো রুহানিয়া। চৈত্রী কোলের উপর দুহাত রেখে বলল, আচ্ছা বল শুনি। শুভ্র ভাইয়ার বন্ধু আছে না, কাব্য, সে তো আমাকে জ্বালিয়ে মারছে। কেন, কি করেছে? কি করেনি সেটা বলো। সারাদিন শুধু ফোন দেয়, মেসেজ দেয়, কলেজের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। আজ কি হয়েছে জানো? কি? উৎসাহিত হয়ে প্রশ্ন করল রুহানিয়া। প্রাইভেট পড়ে বের হয়েছি কলেজ থেকে, ওই সময় দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে। আমার জন্য সারপ্রাইজ এনেছিল। কি সারপ্রাইজ সেটা শুনলে তুমি একদম অবাক হয়ে যাবে। রুহানিয়ার কৌতূহল বালো। সে জিজ্ঞেস করল, কি সারপ্রাইজ? এনার্জি বিস্কিট। রুহানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, বলে কিনা এনার্জি বিস্কিট খেলে আমরা ঝগড়া করার এনার্জি বাড়বে আমার। রুহানিয়া এবার খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতেই চৈত্রীর কোলে মাথা রেখে গড়াগড়ি খায়। কিছুটা বিরক্ত হয় চৈত্রী। এটা কি হাসির মতো কোনো কিছু হলো? চৈত্রী নাকমুখ কুচকে জানতে চাইল। হাসছো কেন? রুহানিয়া কোনো রকম হাসি থামিয়ে বলল, হাসির কথা শুনলে হাসবো না? কিন্তু আমি খুব বিরক্ত আপু। ওই লোকটা বলে আমায় নাকি ভালোবাসে। রুহানিয়া এবার অবাক হয়ে বলে, কি সত্যি? সত্যি কি না মিথ্যা তা তো জানি না, তবে সে আমায় এটাই বলেছে। মজা করে হয়তো। আমারও তাই মনে হয়, কিন্তু এই জন্যে কি প্রতিদিন এই মজা করা লাগবে তার? আমি কি তার বেআইন লাগি? আচ্ছা, কাব্যকে তোর কেমন লাগে? বিরক্ত লাগে। এমনিতে কেমন লাগে? কেমন লাগবে? রুহানিয়া চোখ পিটপিট করে তাকায়। সে যা বোঝাতে চাইছে চৈত্রী সেটা বুঝতে পারছে না, তাই সে প্রসঙ্গ বদলে বলল, বাদ দে, আমি তাকে বলে দিব তোকে যেন বিরক্ত না করে। চৈত্রী খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আপাই। আচ্ছা চৈতি, একটা কথা বলতো। কি? কাব্য যদি সত্যিই তোকে ভালোবাসে তাহলে কি করবি? আব্বু আম্মুকে বলে দেব। রুহানিয়া হেসে ফেলে বলে, যদি বিয়ে করতে চাই? সে তো আজও বিয়ের কথা বলেছে, বলে যে জিহাদ ভাইয়ার সাথে সেও বিয়ের প্রস্তাব পাঠাবে কিনা।
শেষ কথাটা মুখ ফসকে বলে জিভ কাটে চৈত্রী। রুহানিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলে, জিয়াদের সাথে বিয়ের প্রস্তাব পাঠাবে মানে? কিছু না আপাই, আমি যাই, অনেক পড়া বাকি। রুহানিয়া চৈত্রীর হাত টেনে ধরে আবার দোলনায় বসিয়ে দেয়। গম্ভীর হয়ে বলে, কি লুকাচ্ছিস আমার থেকে? রুহানিয়া বেশ ভালো করে চেপে ধরেছে চৈত্রীকে, যাকে বলে ছাই দিয়ে ধরা। সত্যি কথা না বলে আর উপায় নেই বুঝতে পেরে গতকাল কাব্যের বলা সব কথা সে রুহানিয়াকে বলে দেয়। রুহানিয়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, তার মানে তুইও সব জানিস? চৈত্রী অবাক হয়ে বলে, তুমিও জানো? মানে জিহাদ ভাইয়া তোমাকে ভালোবাসার কথা বলেছে? রুহানিয়া সোজা হয়ে বসল, নখ খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ের প্রস্তাব দিয়েছে। চৈত্রী প্রফুল্লিত হয়ে বলল, তুমি কি বললে? এখনো কিছু বলিনি। ওমা, কেন? ভাবার জন্য সময় দিয়েছে। কাব্য যখন তোকে বিয়ের কথা বলেছে তুই কি বলেছিলি? পাগল, আমি আবার কি বলবো? আমি কি তাকে বিয়ে করব নাকি? কেন? করলে কি সমস্যা? ছেলেটা তো অনেক সুন্দর। হ্যাঁ, ছাই, কত সুন্দর সুন্দর ছেলে আমার পেছনে ঘুরে। তো তোর কি ওইসব সুন্দর ছেলে থেকে কাউকে পছন্দ? ইস না, আমার কাউকে সেভাবে ভালো লাগে না। মানে ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। সে কি, তোর এই বয়সটাই তো আগ্রহের, কৌতূহলের। তোর বয়সী ছেলে মেয়েরা রঙিন চশমা পরে রঙের দুনিয়ায় ঘুরে বেড়ায়। যা দেখে, যাকে দেখে তাকেই ভালো লাগে। কিন্তু আমার বেলায় তো এমন কিছু হয় না আপাই। তুই তাহলে নিরামিষ। তবে এটা ভালো জিনিস, এই সময়টা যে নিজেকে সংবরণ করে রাখতে পারবে সেই ঠিক পথে থাকতে পারবে। এই জন্যই মনে হয় কাউকে আমার ভালো লাগে না। কিন্তু কাব্য ভাইয়াটা বড্ড বেশি জ্বালায় আমায়। রুহানিয়া মুখ টিপে হেসে বলে, তাহলে বিয়ে করে নে, তুই তাকে জ্বালানো শুরু করে দে। পাগল নাকি? কখনোই না। সে আমার থেকে কত বড়। তোর থেকে বয়স অনেক বড় হলে কি তাকে ভালো লাগে না? জানি না আপাই, আমার এসব ভালো লাগে না। আমি কখনো প্রেম করব না। আচ্ছা বাদ দে, এইসব নিয়ে বেশি ভাবিস না। প্রেম করবি না সে তো না হয় বুঝলাম, আবার কাউকে গভীরভাবে ভালোবেসেও ফেলিস না। আমিও আগে বলতাম আমি কখনো রিলেশনে জড়াবো না, অথচ দেখ এমন একজনকে ভালোবেসে ফেলেছিলাম যার জন্য আমি মৃত্যুর পথও বেছে নিয়েছিলাম। ওই সময় ভাগ্যিস দেবদূত হিসাবে জিহাদ এসেছিল। আপাই, আমার মনে হয় জিহাদ ভাইয়াকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ভাইয়া মনে হয় আসলেই তোমায় অনেক ভালোবাসে। রুহানিয়া স্মিত সহর্ষে বলল। কি জানি। চৈত্রীর মা জেসমিন বেগম রুমে ঢুকে চৈত্রীকে না পেয়ে নাম ধরে ডাকেন। চৈত্রী হুড়মুড়িয়ে রুমে ঢুকে বলে, আম্মু, আমি বারান্দায় ছিলাম। জেসমিন বেগম দুধের গ্লাস আর সেদ্ধ ডিম টেবিল উপর রেখে বলেন, পড়া বাদ দিয়ে বান্দ্রামি কি এখন? রুহি কোথায়? আপাইও বারান্দায়, আপাইয়ের সাথেই ছিলাম এতক্ষণ। এখন খেয়ে পড়তে বস। বলে তিনি বারান্দায় যান। রুহানিকে আনমনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন, সব সময় রুমে ঢুকে বসে থাকিস কেন? আমার সাথেও তো একটু গল্পগুজব করতে পারিস নাকি? আমি বুড়ো হয়ে গেছি। রুহানিয়া হেসে ফেলে। বসা থেকে উঠে জেসমিন বেগমের গলা জড়িয়ে ধরে বলে, কি যে বলো না কাকি, তোমার এখনো যা সৌন্দর্য রয়েছে আমি তো তার ধারে কাছেও নেই। তিনি রুহানিয়ার গাল টিপে বলেন, এখন চল নাস্তা করবি। রুহানিয়া জেসমিন বেগমের সাথে ড্রয়িং রুমে যায়। খেতে খেতে দুজনে অনেক গল্পই করে। রুহানিয়া এক মনে ভাবছে তাকে সবকিছু শেয়ার করবে কিনা, আবার বলতে গিয়ে সংকোচের কারণে বলতে পারছে না। জেসমিন বেগম বোধহয় রুহানিয়ার ভাবসাব কিছুটা বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, এমন এদিক ওদিক করছিস কেন? কিছু বলবি? হ্যাঁ, না কিছু না। এমন ভয় পাচ্ছিস কেন? কিছু বলতে চাইলে আমাকে নির্দ্বিধা বলে ফেল, দেখি কোনোভাবে তোকে সাহায্য করা যায় কি না। রুহানিয়া কিয়ৎক্ষণ জেসমিন বেগমের মুখপানে তাকিয়ে থেকে পাশে গিয়ে বসল। হাত চেপে ধরে বলল, বকবে না কিন্তু। তিনি হেসে বলেন, পাগলি মেয়ে, বকা কেন দিব? তুই ভয় না পেয়ে বল। শুভ্র বিষয়টুকু গোপন রেখে বিয়ে বাড়ি থেকে জিহাদের সাথে পরিচয়, এখানে এসে দেখা করা বন্ধুত্ব এবং আজকে জিহাদের দেওয়া বিয়ের প্রস্তাব সবকিছুই বিস্তারিত জেসমিন বেগমকে বলল রুহানিয়া। সব মনোযোগ দিয়ে শোনার পর জেসমিন বেগম জিজ্ঞেস করলেন, তুইও কি জিশানকে ভালোবাসিস? রুহানিয়া নতমুখে বলল, আমি ঠিক জানি না কাকি, তবে মানুষটার প্রতি ভীষণ ভরসা বিশ্বাস রয়েছে। তার ব্যবহার আচার আচরণ আমাকে মুগ্ধ করে সর্বদা। দেখ রুহি, দেখ বিয়ের ব্যাপারটা ছেলে মেয়ের সিদ্ধান্ত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তারপরে আসে পরিবারের কথা। জিহান তো ওর দিক থেকে ক্লিয়ার, এখন তোরও তোর দিক থেকে ক্লিয়ার করতে হবে। ভালোবাসা না থাকলেও বিশ্বাসের উপর করে সম্পর্ক শুরু করা যায়, পরবর্তীতেও ভালোবাসাটা আপনা আপনি তৈরি হয়ে যায়। কেননা যে কোনো সম্পর্কের ভিতরে বিশ্বাস, সেখানে তুই নিজেও বলবি জিশানকে তুইও অনেক বিশ্বাস করিস, ভরসাও করিস। আর একজন মা হিসাবে তোর চোখের ভাষা আমি পড়তে পারি। তুই নিজেও জিশানকে ভালোবাসিস, এটা কি তুই জানিস? রুহানিয়া অবাক হয়ে তাকায়। জেসমিন বেগম মৃদু হেসে বলেন, হ্যাঁ, কয়েকদিন গেলে অবশ্য তুই নিজেও উপলব্ধি করতে পারবি। তুই যদি আগে নিজে শিওর হতে চাস তাহলে আমি জিশানের মতো বলবো। কিছু সময় নে, ভেবে দেখ তোর মন কি বলে, তারপর না হয় একটা সিদ্ধান্ত আসা যাবে। রুহানিয়া জেসমিন বেগমের কাঁধে মাথা রেখে বলল, থ্যাংক ইউ কাকি, তোমার সাথে বিষয়টা শেয়ার করার পর এখন নিজেকে কিছুটা হালকা লাগছে। আর আমারও মনে হয় কিছুটা সময় নেওয়াই ভালো হবে, তারপর উত্তর কি আসে সেটাই প্রথমে তোমাকে বলবো। তিনি রুহানিয়ার জিভ ছুঁয়ে হেসে বললেন, পাগলি একটা। আজ 3 দিন হবে কাব্য আর চোট্টিকে ফোন করে না, মেসেজ করে না, এমনকি কলেজের সামনেও আসে না। সেদিনের পরের দিনও তো কাব্য তার স্বভাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হুট করে তবে কি হয়ে গেল? কাব্যর এমনটা করেই চোট্টির খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারল না। উল্টো তার মনে কেমন সংশয় জেগেছে। মানুষটা সুস্থ আছে তো? এসব ভেবে ভেবে নিজের মনেই আবার প্রবোধ বকে বলে, ধুর, কেন তুই ওর কথা ভাবছিস চৈত্রী? তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে, সুতরাং তুই এখন থেকে মুক্ত। মনে মনে সে এসব কথা বলে এবং নানা ধরনের কথাবার্তা বলে মনকে বুঝিয়ে নিয়েছে। কলেজ ছুটির পর অবচেতন মনে সে আশেপাশে তাকায়, এই আশায় যে হয়তো কাব্য আজ এসেছে, কিন্তু তার মনকে নিরাশ হতে হয়। সে বাড়িতে ফিরে দেখে মেজ কাকা, কাকি, দিশা, মামা, মামি আর সমুদ্র এসেছে। চোট্টিকে দেখে সমুদ্র ছুটে এসে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো সুইটহার্ট, কখন থেকে অপেক্ষা করছিলাম। মামি তখন বললেন, মাত্র কলেজ থেকে এসেছি মৈত্রী, আগে ওকে ফ্রেশ হতে দাও। সমুদ্র জিভ কেটে বলল, ওহ সরি সুইটহার্ট। চোট্টি আগে সবার সাথে কুশলাদি বিনিময় করে তারপর নিজের রুমে এলো, সঙ্গে দিশাও এলো। হিজাবের পিন খুলতে খুলতে চোট্টি দিশাকে জিজ্ঞেস করলো। কিছু হয়েছে নাকি? দিশা অবাক হয়ে জানতে চাইল, কি হবে? জানি না বলেই তো জানতে চাচ্ছি। হুট করে সবাই মিলে আসলি যে, সবকিছু ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে। তুই জানতি না আমরা আসবো? না। বলিস কি, কাকে ফোন করেছিল রাতে, আমাদের জরুরি তলব বলে ডেকে পাঠিয়েছে। কিন্তু জরুরি তলবটা কি? তুই কি এটাও জানিস না? চোট্টি অসহায়ের মতো করে তাকিয়ে বলল, মনে তো হচ্ছে আমি কিছুই জানি না রে। শুভ্র ভাইয়ের বন্ধু জিহাদ ভাইয়ের কথা কি মনে আছে তোর? আছে। সে নাকি আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তাই কাকে আমাদের ডেকে পাঠিয়েছে। এখান থেকে তো গ্রাম বেশি দূরে হয়ে যায়, তাই আসা যাওয়ার সুবিধার্থে আমরা এখানে এসেছি। চৈতি এসব কথা শুনে বেশ অবাকই হলো। এক রুমে থেকেও রুহানিয়ার মনের ভাব সম্পূর্ণ বুঝতে পারেনি চৈতি। এমনকি রুহানিয়া নিজে থেকেও তাকে কিছু বলেনি। রুহানিয়াও যে জিহাদকে পছন্দ করে এবং বিয়েতে রাজি, এ কথাটা তাকে একবার বলে কি এমন হয়ে যেত। মনে মনে দুঃখ পাওয়ার পাশাপাশি চৈত্রীর একটু অভিমানী হলো রুহানিয়ার ওপর। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, সবাই তাহলে বিয়েতে রাজি? আরে না, আজ জিহাদ ভাইয়া তার আব্বু আম্মুকে নিয়ে এ বাসায় আসবে। আগে দুই পরিবার ছেলে মেয়ে দুজনকে দেখবে, খোঁজ খবর নেবে, তারপর না বিয়ের ব্যাপারে আগাবে। জিহাদ ভাই আর আব্বু আম্মু না গ্রামে থাকে? এই যে আমাদের মতোই রাতে বলে রেখেছিল সকালেই চলে আসার জন্য। চৈত্রী হতাশ হয়ে বলল, ভালোই। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টানোর জন্য। সে ফ্রেশ হয়েও আর রুমের বাইরে গেল না। অভিমানী মনটা প্রাণোচ্ছল কারো সংকোচ যাচ্ছিল। দিশা এতক্ষণ থাকলেও এখন সে ড্রয়িং রুমে সবার সাথে ব্যস্ত, হাতে হাতে কাজ করে দিচ্ছে। সমুদ্র চলে এসেছে রুমে, হাতে আপেল আর কমলা। সে চৈত্রীর দিকে তাকিয়ে পড়ল। তোমার কি মন খারাপ সুইটহার্ট? চৈত্রী মৃদু হেসে বলল, না। আচ্ছা এগুলো খাও। আমি তো এখন কিছু খাবো না। আমি এনেছি, তুমি খাবে না? সমুদ্র এমনভাবে কথাটি বলল যে চৈত্রী আর ফিরিয়ে দিতে পারল না। সে আপেল নিয়ে খেতে শুরু করলো।
সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মামি রুহানিয়াকে রেডি করানোর জন্য রুমে নিয়ে এসেছে। জেসমিন বেগমের একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছেন মামি। চৈত্রী চুপচাপ দেখছে, কোনো কথা বলছে না। রুহানিকে দেখে তার অভিমানের পারদ বাড়তে শুরু করে। সে খুব ভালোবাসে তার আপাইকে, অথচ এত বড় একটা খবর একটাবারও তাকে জানানোর প্রয়োজন মনে পড়ল না। এত নিষ্ঠুর। কিছুক্ষণ বাদে জিহাদ ওর পরিবার সহ বাড়িতে উপস্থিত হয়, সঙ্গে তিতাস আর কাব্যও এসেছে। শুভ্র আর পুতুল ওদের আসার মিনিট 10 আগেই চলে এসেছে। রুহানিকে দিয়েই নাস্তা পাঠানো হয়। সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল, একমাত্র চৈত্রী ছাড়া। সমুদ্র জোর করে ওকেও টেনে নিয়ে যায়। জিহাদ চৈত্রীকে দেখে হেসে বলে, ভালো আছো? চৈত্রী মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা সবাই ভালো আছেন? জিহাদ উত্তর নিয়ে ওর মা বাবাকে বলল, তোমাদের বলেছিলাম না আমার একটা ধর্মের বোন আছে, এই সে। ওর মা বাবা চৈত্রীকে পাশে বসালেন। শুভ্র হেসে বলে, আমার এক বোনকে বউ করতে চলে এসেছিস, আরেক বোনকে নিজের বোন বানিয়ে ফেলেছিস। ব্যাপার কি তোর? আমার সব বোনকে কেড়ে নিবি নাকি? শুভ্রর কথায় সবে হেসে উঠল। রুহানিয়ার সাথে টুকটাক কথাবার্তা বলে সবাইকে অন্য রুমে পাঠিয়ে দিলেন জেসমিন বেগম। এখন শুধু বড়রা সবাই ড্রয়িং রুমে আছে, বাকি সবার স্থান হয়েছে চৈত্রীর রুমে। চৈত্রী আর দৃষ্টিতে খেয়াল করছে কাব্য কেমন চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না, এমনকি চৈত্রীর দিকে একবারও তাকাচ্ছে না। রুহানিয়া আর জিহাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। রুমে আছে শুভ্র, পুতুল, তিতাস, কাব্য, দিশা, সমুদ্র আর চৈত্রী। কাব্যর হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুব করে জানতে ইচ্ছে হচ্ছিল চৈত্রীর। হঠাৎ করে অভিমানগুলো যেন তত্তর করে বাড়তে শুরু করে। সবকিছু মিলিয়ে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। সবে কি তাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? ওই সময়ে কারেন্ট চলে যায়, গরমে হাঁসফাঁস লাগছিল। শুভ্র তখন সকলকে উদ্দেশ্য করে বলল, চল ছাদে যাই। সবাই রাজি হয়ে যায়। সবাই আগে এগে যাচ্ছে, আর সবার শেষে আছে চৈত্রী। তার কোনো কিছুই ভালো লাগছিল না, সমুদ্রের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। ছাদে এসে চৈত্রীর একটা ভুল ধারণা ভাঙে। কাব্য আসলে চুপচাপ নয়, বরঞ্চ তাকে এড়িয়ে যাচ্ছে, বাকি সবার সাথে হেসে হেসে কথা বলছে। দিশার সমুদ্রের সাথে দুষ্টামি করছে। সবার থেকেও চৈত্রীর নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল খুব। তার উপস্থিতি যেন কেউ টেরই পাচ্ছে না। এতটা অবহেলা কেন করছে সবাই? চৈত্রী চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার। দিশার সাথে কাব্য দুষ্টামিগুলো চোখে বাজছিল। এমনটাই বা কেন হচ্ছে? রুহানিয়ার দৃষ্টি পড়ে চৈত্রীর ওপর। বিষণ্ণ চৈত্রীকে দেখে সে এগিয়ে আসে, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? চৈত্রীর এবার কান্না চলে আসছে। যার উপর অভিমানের শুরু, সেই এসে আবার জিজ্ঞেস করছে কি হয়েছে। সে কাঁদল না, কান্না আটকে রুহানিয়ার হাত সরিয়ে দিয়ে বলল, কিছু না। চৈত্রী এমন আচরণে রুহানিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মামিটাকে বিস্তারিত জানার সুযোগ হলো না, তাকে বাধ্য হয়ে নিচে নামতে হলো। রুহানিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চৈত্রী সবার দৃষ্টি এড়িয়ে দূরে আড়ালে গিয়ে দাঁড়ালো। বড় একটা পেয়ারা গাছের আড়ালে লুকিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দিল সে। কান্না থামিয়ে যখন পেছনে তাকালো, তখন দেখতে পেল সেখানে কেউ নেই। জনশূন্য ছাদে, তাও আবার রাতের বেলায় সে একা ছাদে। এটা ভাবতেই গা ছমছম করে উঠল তার। দৌড়ে যে নিচে নামবে সেটাও পারছিল না, পা যেন তার টলছিল না একদম। ওই সময় কাব্যর কণ্ঠ কানে আসে তার, নিচে আসো, রুহি আপু যেতে বলেছে। চৈত্রী ভয়ে ভয়ে পিছু তাকিয়ে কাব্যকে দেখে কিছুটা স্বস্তি পেল। দৌড়ে এগিয়ে গেল সামনে, মুখ ফসকে বলে ফেলল, আপনি এতক্ষণ কথা বলেননি কেন আমার সাথে? তুমি চাও না তাই। তবে তুমি যে সত্যি আমি অপছন্দ করো এটা আমি জানতাম না। তবে মনে হয় না জিহাদ কিংবা রুহি আপুকে নিয়ে বলানোর কোনো দরকার ছিল। অবশ্য ওদেরকে না বললে হয়তো আমি বুঝতেও পারতাম না যে আসলে আমি তোমাকে অনেক বিরক্ত করি। চৈত্রী মন খারাপ হলো। সেদিন যে রুহানিকে বলেছিল সেসব কথা মনে পড়ে গেল। তার মানে রুহি আপু জিহাদকে দিয়ে কাব্যকে বলিয়েছে সেসব। চৈত্রী কিছু বলতে যাবে, কাব্য তখন বলল, যাই হোক, তুমি ক্যামেরার জ্বালাবো না, নিচে চলো। কিছু বলার সুযোগ না পেয়েও চৈত্রী ব্যথিত হলো। কাব্যকে অনুসরণ করে যাওয়ার পথে হুট করে অদ্ভুত একটা প্রশ্ন এলো তার মনে। সে আতঙ্কিত হয়েই বলল, আপনি কি সত্যিই কাব্য, নাকি কাব্য সেজে ভূত এসেছেন? কাব্য হক চুকিয়ে পেছনে তাকিয়ে বলল, মানে কি? চৈত্রী আর কিছু না ভেবে চোখ বন্ধ করে জোরসে চিমটি বসিয়ে দিল কাব্যর হাতে। ব্যথায় আর্তনাদ করে উঠল কাব্য। নখ দেবে মাংস উঠে গেছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করলে? সরি, আসলে আমি দেখছিলাম। চৈত্রীর কথা শেষ হওয়ার পূর্বে কাব্য ফোনের ফ্ল্যাশ
জ্বালিয়ে তার হাতের দিকে ধরেছে। সেদিকে দৃষ্টি পড়তে চোরটি ঘাবড়ে গেল। কথা বন্ধ হয়ে গেছে তার। কাপড় হাত থেকে রক্ত পড়ছে। সে তৎক্ষণাৎ কাপড় হাতটি ধরে কাঁদো কাঁদো মুখে বলল, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করুন। কাব্য কিছু বলতে গিয়েও থেমে যায়। অদ্ভুত এক দৃষ্টিতে তার ধরে রাখা হাতের দিকে তাকাই একবার, আরেকবার তাকাই চৈত্রী কাঁদো কাঁদো নিষ্পাপ মুখটির দিকে। চৈত্রী তড়িৎ বেগে কাপড় হাত চেপে ধরে। ক্ষতস্থান চেপে ধরতেই জ্বলছিল ভীষণ। অন্ধকারে কাপড় ব্যথিত মুখটি চৈত্রী দেখতে পায়নি, উল্টো তার চোখে মুখে মনে রয়েছে ত্রাসের প্রতিচ্ছবি। কাব্য কিছু বলার পূর্বে চৈত্রী হড়বড়িয়ে বলা শুরু করলো, প্লিজ প্লিজ এই কথাটা মাকে বলবেন না, মা জানলে ভীষণ বকবে আমায়। কাব্য আহমক বনে যায়। খামচি দিয়ে ক্ষত তৈরি করে ফেলেছে। সেদিকে মেয়ের বিন্দুমাত্র খেয়াল নেই। সে পড়ে আছে বিচার দেওয়া নিয়ে। কাব্য মনে মনে আওড়াই, আসলে ভুলটা আমারই। আমি অযথা একটু বেশি ভেবে ফেলেছি। সংবেদনশীলতা এই মেয়ের স্বভাবে নেই, নিরামিষ। কাব্য হাত সরিয়ে নিয়ে বলল, তোমার নাচানাচি বন্ধ করো আগে। আমি নাচলাম কখন? হাত ধরে লাফালাফি কেন করছো? চৈত্রী গলা নামিয়ে বলল, সরি। ভয় নেই, কাউকে কিছু বলবো না আমি। নিচে চলো। কাব্যর সঙ্গে নিচে নামলো চৈত্রী। রাতের খাওয়া দাওয়া সবাই আজ এই বাড়ি থেকেই করে গেছে। দুই পরিবারের ভাবসাব দেখে মনে হলো বিয়ের কথাবার্তা 80% পাকা। চৈত্রী সবার সাথে থেকেও চুপ করে রইল। রাতে আজ দিশাও ওদের সাথে ঘুমাবে। ওরা তিনজন একসাথে ঘুমালে চৈত্রী সবসময় ওদের দু বোনের মাঝখানে শোয়। দিশা যখন আজ সাইডে শুতে যাচ্ছিল, চৈত্রী বাধা দিয়ে বলল, তুই মাঝখানে শো, আমি কিনারে ঘুমাবো। দিশা বেশ অবাকি হলো চৈত্রীর এমন পরিবর্তনে। রুহানিয়া তখন রুমে দরজা লাগাচ্ছিল। সে নিজেও অবাক। দরজা লাগিয়ে খাটের উপর বসে বলল, চৈত্রী কি হয়েছে তোর? বালিশ ঠিক করে শুয়ে চৈত্রী বলল, কি হবে? কিছুই না। কিছু তো একটা অবশ্যই হয়েছে। বিকাল থেকে দেখছি তুই গাল ফুলিয়ে রেখেছিস, কেন বলতো? গাল ফুলিয়ে রাখতে যাব কেন? আমার গাল তো এমনিতেই ফুলো ফুলো, চাপা ভাঙা নাকি? দিশা এই কথায় শব্দ করে হেসে ওঠে। চৈত্রী একবার ওর দিকে ফিরে চোখ পাকালো। দিশা দুহাতে নিজের মুখ চেপে ধরে বলল, সরি। রুহানের চৈত্রীর হাত ধরে টেনে উঠিয়ে বসালো। চৈত্রী নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? ঘুমোবো আমি, সকালে ক্লাস আছে। তোর কি হয়েছে সেটা বল। আমার কিছুই হয়নি। তাহলে তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? কারণ আমি তোমার কেউ না, তাই। বিস্ময়ভূত হয়ে তাকিয়ে থাকে রুহানিয়া। দিশাও কিছুই বুঝতে পারছে না। রুহানিয়া এবার পা উঠিয়ে বসলো। জোর করে চৈত্রীর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুই কি কোনো কারণে আমার উপর ঢেকে আছিস? বিকেল থেকে আটকে রাখা কান্নাগুলো এবার আর বারণ শুনল না। ঝরঝর করে চোখের পানি পড়ছে চৈত্রীর। রুহানিয়া এবং দিশা দুজনই হতবিহ্বল হয়ে যায় এই কাণ্ডে। চৈত্রী কাঁদতে কাঁদতে বলে, হাত ছাড়ো আমার। তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না। আমি তো তোমার কেউ না। রুহানিয়া অসহায়ের মতো বলল, আমার অপরাধ কি? প্লিজ লক্ষ্মী বোন আমার, কাঁদিস না তুই। বল আমি কি করেছি? চৈত্রী ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি যে জিহাদ ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছো, কেন জানাওনি আমায়? তারা আসবে, কাকিরা আসবে, এসব কিছুই তো তুমি আমায় জানাওনি। আসলে তুমি প্রয়োজনই মনে করনি, কারণ আমি তো আর দিশা নই। দিশা তোমার আপন বোন, কিন্তু আমি তো কাজিন, বলতে গেলে তো পরই। কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে আবার কান্না শুরু করে দিল চৈত্রী। দিশা আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখও ছলছল করছে। সে কারোর কান্না সহ্য করতে পারে না। আর সামনে থাকা সেই মানুষটা যদি হয় প্রিয় মানুষ, তাহলে তো কথাই নেই। দিশার নিজেরও বোনের উপর খুব রাগ হলো। সে নাক ফুলিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় রুহানিয়াকে বলল, এমনিতে তো চৈত্রীর উপর খুব ভালোবাসা দেখাস, কত আদর, তাহলে ওকে কেন জানাসনি? রুহানিয়া পড়েছে মাঝ সাগরে। এদিকে চৈত্রী হাউমা করে কাঁদছে, ওদিকে দিশার অভিযোগের বার। সে চৈত্রীকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুই ভুল বুঝছিস বোন, তোকে জানানোর সুযোগটাই তো আমি পাইনি। তুই প্রতিদিন রাত 12টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে পড়িস। গতকাল রাতেও তুই 11:30টায় ঘুমিয়ে পড়েছিস। রাত 1টায় জিয়াদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত এসেছে যে আমি এই বিয়েতে রাজি হব। ওই সময় তোকে ঘুম থেকে তুলতে ইচ্ছে হয়নি, কাকি জেগেই ছিল, তাই কাকিকে জানিয়েছি। কাকি তখনই বাড়িতে ফোন করে মাকে সব জানিয়েছে। মা সকালে বাবাকে বলেছে। বাবা তখন সবকিছু বিস্তারিত জানার জন্য কাকিকে ফোন করেছিল। কাকি জরুরি তলবে বলে যে করেই হোক যেন আজকেই আসতে বলে। জিয়াদও চায়নি দেরি করতে, ও নিজেও ওর বাবা মাকে আজ ঢাকায় চলে আসতে বলেছে। বাসায় আর কাকিকে এসব জানানোর কথা জিহাদকে জানাবো বলে রুমে এসে ফোন করেছিলাম। ওই সময় কথা বলতে বলতে ভরে গেছে।
লেট করে ঘুমিয়েছি বলে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। এমনটি থেকে তুই কলেজে চলে গেছিস। কলেজে তোর ফোন নেওয়া নিষেধ, তাই ফোন করেও জানাতে পারিনি। দুপুরে তো আর তুই বাসাও আসিস না। সব মিলে তোকে জানানোর সময়টুকু কোনোটাই আমার হয়ে ওঠেনি বোন। রুহানিকে চোট্টি যতটা ভালোবাসে ততটা বিশ্বাসও করে, তাই সে যা বলেছে তার সবটাই যে সত্য এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে সত্যিটা জানা পূর্বে চৈত্রী নিজেও নিজ স্থানে সঠিক ছিল। এক কথাই বলতে গেলে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গেছে। চৈত্রীর কান্নার গতি এবার কমে আসে। রুহানিয়া ওর মাথায় হাত বুলিয়ে বলে, এবার আর রাগ করে থাকিস না প্লিজ। চৈত্রী চোখ মুছে বলল, সরি আপাই, ভুলটা আসলে আমারই। দিশাও তখন চৈত্রীকে জড়িয়ে ধরে বলল, তোর কোনো ভুল হয়নি আপুরও না, শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে যা। রুহানিয়া দিশার গাল টেনে বলল, একটু আগে তো তুই আমায় ভুল বুঝেছিলি। ভুল বুঝবই তো, তোর কারণে চৈত্রী কেঁদেছে, আমার কষ্ট হয় না? সব কষ্ট তো তোদের একারই হয় তাই না? আমার তো কষ্ট হয় না কোনো। দিশা আর চৈত্রী একসাথে রুহানিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি, আর ভুল বুঝবো না আমরা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে কাব্য। রুমে নীল রঙের ডিম লাইটের আবছা আলোতে নিজের ক্ষত স্থানটি দেখছে। যতবার ব্যথা অনুভব হচ্ছে ততবারই চৈত্রীর মায়া ভীত মুখটা চোখের সামনে ভেসে উঠছে। পরক্ষণে আবার হাসিও পাচ্ছে। সে আকাশমুখী হয়ে শুল। মাথার উপর সিলিং ফ্যানটি বিরতিহীনভাবে ঘুরছে। পাশের সিঙ্গেল খাটে শুয়ে শুয়ে ইউটিউবে গান শুনছে তিতাস। জিহাদ আজ ওদের সাথে নেই, ওর বাবা মাকে নিয়ে খালার বাসায় গেছে। তিতাস নড়ে চড়ে বলে, রে ঘুমাবি না আজ? কাব্য ওর দিকে তাকিয়ে বলল, তুই ঘুমাস না কেন? এতক্ষণ তো ঘুমের যন্ত্রণায় টিকতে পারছিলাম না রে ভাই, আর এখন ঘুমই আয় নাই। আমার একই অবস্থা। তিতাস হাসতে হাসতে বলল, শুভ্রর বিয়েতে গিয়ে মাঝখান থেকে জিহাদ ছক্কা মেরে দিল। তোর আর চৈতির ঝগড়াঝাটি দেখে আমি তো ভেবেছিলাম ফলে তোদেরই কিছু হবে, আর যাদের নিয়ে কিছু ভাবিনি তারাই বিয়ে করতে চলেছে। কাব্য মাথার নিচে দুহাত রেখে বলল, চৈত্রী আর আমি এজন্য আকাশ আর পাতাল। কেন? মেয়েটা তো ভালো। খারাপ বলিনি, এক নম্বর একটা ঝগড়াটে আর নিরামিষ টাইপের মেয়ে। কি হয়েছে বলতো? আরে আমি ওকে ফোন করতাম, মেসেজ করতাম, এসব কিছু রোহানি আপুর কাছে বলেছে। আবার বলেছে আমি নাকি বিরক্ত করি। রোহি আপুর আবার জিয়াদ ভাইকে বলেছে আমি যেন ওকে আর ফোন মেসেজ না করি। ও খুব সেন্সিটিভ টাইপের মেয়ে। বাপরে বাপ, বলে তোলে এত দূর? এত দূর আর কোথায় দেখলে? মনে তো জায়গায় করতে পারলাম না, তার আগেই বিচার দিয়ে বসে আছে। তুই আর ফোন করিসনি? না, আবার কাকে বিচার দেয় ঠিক আছে নাকি? শুভ্র জানলে বিষয়টা খারাপ ভাবে নেবে। তুই কি সত্যিই চৈতিকে ভালোবাসিস? চৈত্রীর মতো তোরও কি মনে হয় আমি মজা করছে? না মানে কত ওয়েল ওয়েল মেয়ে, স্টাবলিশড মেয়ে তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়, ওদের রেখে? হ্যাঁ, ও তো রেখে আমার চৈত্রীকে ভালো লাগে। একটা কথা আছে জানিস, আমাদের যারা ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগে না, আবার আমরা যাদের পছন্দ করি তারা আমাদের পছন্দ করে না। এটি হচ্ছে বাস্তবতা। এত অপশন হাতে থাকা সত্ত্বেও ওইটুকুন পিচ্ছি বাচ্চা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রীতিমতো নাকানে জীবনে খাওয়ার পরও মেয়ে বলছে না যে আমি তাকে ভালোবাসি। তিতাস আফসোস করে বলল, আরে কেন যে বয়সে এত ছোট মেয়ের প্রেমে পড়তে গেলি? চল শক্ত হয়ে ওঠে কাব্যর। তিতাস যে ওকে মজা নিয়ে ওড়াচ্ছে এটা বেশ ভালোই টের পাচ্ছে সে। তাতে দাঁত পিষে বলল, ঢং করিস না। তুই যে কেমন করে দিশার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলে সেটা কিন্তু আমি দেখেছি। আর হ্যাঁ, দিশাও আহামরি বড় মেয়ে নয়, ঠিক আছে? তিতাস থতমত খেয়ে বলে, কি যাতা বলিস? আমি আবার কখন দিশার দিকে তাকালাম? তোর এই বাজে অভিনয় অন্য কারোর সামনে করিস। এখন চুপ করে থাক, কথা বলতে ভালো লাগছে না। চৈতিকে মিস করছিস? কাব্য কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, তোকে একটা বুদ্ধি দেই। তোর আচারের বুদ্ধি আমার লাগবে না। আর বেটা ভালো বুদ্ধি, একদম কার্যকরী। মজা করবি না তো? একদম না। কাব্য শোয়া থেকে উঠে বসে বলল, বল শুনি। চৈতি বিচার দেওয়ার পর তুই তো আর ফোন দিসনি তাই না? তোদের মধ্যে কথা হয়নি? ফোন দেইনি, কিন্তু কথা হয়েছিল আজ ছাদে, সামনাসামনি। সমস্যা নেই, আসল কথা হচ্ছে তোর যতই খারাপ লাগুক তুই ফোন করবি না, মেসেজও করবি না। এর পরের বার দেখা হলে একবারে কথাও বলবি না। ও যদি কথা বলতে আসে তুই একটু এড়িয়ে এড়িয়ে কথা বলবি, বলতে গেলে অ্যাভয়েড করবি। শালা এমনিতে ওর মন পাই না, হ্যাভয়েড করলে তখন তো আরও পাবো না।
হা, এরাকে নিচ্ছিস? মাঝে মাঝে ইগনোর করেও ভালোবাসা পাওয়া যায় জানিস। এই যে তুই এখন আর ওকে ফোন করিস না, মেসেজ করিস না, আমি শিওর এখনও তোকে মিস করে। সত্যি? আলবাত। তাহলে নিজে থেকে একটা ফোন ও মেসেজ কেন করো না? পোকার মতো প্রশ্ন করিস কেন? ও নিজে বিচার দিয়েছে, এখন আবার নিজেই ফোন করবে। এগো বলতেও তো একটা কথা আছে। নিকুচু করেছে এমন কর। হ্যাঁ কর, তুইও এগো দেখাবি, ইগনোর করবি, ইগনোর করবি, তখন দেখবি ও নিজেই কেমন সুর করে লাইনে চলে আসে। আর যদি না আসে? আসবে আসবে, তবে যদি দেখিস তাহলেই আসতেছে না, কথা বলে না, তখন তুই নিজে থেকে যোগাযোগ করবি। তবে হ্যাঁ, বলেও উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিবি না, সুন্দর মতো গাম্ভীর্য বজায় রেখে কথা বলবি। আপাতত আমার কি করা উচিত? আপাতত ওকে ওর মতো থাকতে দে, আর তুই ইগনোর করতে থাক। কাব্য ভারী দীর্ঘশ্বাস নিয়ে একটু টেনে টেনে বলল, ঠিক আছে। সব খোঁজ খবর নেওয়া শেষে দুই পরিবারের বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানিয়া আর দিশা এখন গ্রামে। জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথা গ্রামে এসেই ঠিক করেছে। বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ এবং রুহানিয়া জুটিয়ে প্রেম করছে। সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর গুজুর করতেই থাকে। রাত প্রায় 2টো বাজে। দুজনের কারোর চোখে ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলে, একটা কথা বলবো রহিম? রুহানিয়া সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলুন। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। প্রতিদিনই তো ভিডিও কলে কথা হচ্ছে। ভিডিও কলে দেখা আর সামনে থেকে দেখা কি এক হলো? 2 সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় না। রুহানিয়া ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা যায়? তুমি ঢাকায় আসো। এখন ঢাকায় কি করে যাব? বাবা মাই কি ভাববে? কেউ কিছু ভাববে না, শুধু তুমি রাজি হলেই হলো, বাকিটা আমি সামলে নিব। আপনি সামনে নেবেন মানে? চৈত্রীকে দিয়ে বলাবো, ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার বোনকে কুটি হিসেবে ব্যবহার করছেন? এইভাবে কেন বলছো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। রুহানিয়া হেসে বলল, মজা করেছি। বাড়িতে যদি ম্যানেজ করতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। জিহাদ খুশি হলো। পরের দিন সকালে তিতাসকে নিয়ে চৈত্রী কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলে ফোনে কথাগুলো বলা যেত, তবে জিহাদের মনে হয়েছে সামনাসামনি ভালো মতো বুঝিয়ে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৈত্রী একটু অবেগী হলো। আনমনে সে কাব্যকেও খুঁজছিল, কিন্তু সে আসেনি, যার পরনাই মন খারাপ হলো তার। এই কদিনে কাব্য সত্যি আর কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি। অবাক লাগলো সত্যি যে চৈত্রী কাব্যকে ভীষণ মিস করেছে। আর এখনও করে। কতবার যে সে নিচে কল দিতে গিয়েও ফোনটা আবার রেখে দিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার বিরক্ত লাগতো, চরম বিরক্তিকর মানুষ ছিল চৈত্রীর কাছে। আর এখন কিনা তার শূন্যতায় চৈত্রীকে জ্বালিয়ে মারছে। সময় বুঝি এভাবেই বদলে যায়। কি বা আর করার আছে? চৈত্রী তো আর যেচে কাব্যকে মিস করতে যায়নি। কাব্য নিজে তার অভ্যাসে পদার্পণ করেছিল। আর এখন যখন সময় পাল্টে গেছে, নাকি চৈত্রী নিজেই তাকে বদলে যেতে বাধ্য করেছে? তার চিন্তা চেতনার পাশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞেস করে, তোমার এখন সময় হবে তো? চৈত্রী একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনো 25 মিনিট বাকি, 20 মিনিট দেয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশের একটা ক্যাফেতে বসলো ওরা। চৈত্রী আনমনে জিজ্ঞেস করে ফেল, আজ অফিস নেই আপনার? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিয়েছি, তিতাস কাব্যর জন্য যাইনি। ভ্রুকুটি করে চৈত্রী জানতে চাইল, ওনার কি হয়েছে? অসুস্থ একটু। বলল তিতাস। সঙ্গে সঙ্গে আর চোখে চৈত্রীকে পর্যবেক্ষণ করে মনের ভাব বোঝার চেষ্টা করে নিল। চৈত্রী অবশ্য কিছু বলল না, অনেকটা মুখে কুলু পেটে বসে রইল। জিহাদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করল। চৈত্রী যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৈত্রী নিজেও, কারণ রুহানিয়াকে ছাড়া এখন তার নিজেরও রুমে ভালো লাগে না। কাব্যর মতো রুহি নিজেও তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিন বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরল চৈত্রী রুহানিয়াকে নিয়ে আসার জন্য। মেয়ে তার বড্ড জেদি জানে, তাই সে বলছে, ঠিক আছে, নিজেই ফোন করে বল। চৈত্রী সত্যি সত্যি ফোন করে কাকা আর কাকিকে মানিয়ে নিয়েছে। কালকে সকালের ট্রেনেই যেন রুহানিয়াকে পাঠিয়ে দেওয়া হয়, এই হুকুম জারি করেছে।
দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়াশোনার ক্ষতি হবে ভেবে দিশার যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও চোটটি মেনে নিয়েছে। কথা শেষ করে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করেছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা বিষণ্ণ হয়েছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি, এমনটা যে কেন হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়েও অদৃশ্য এক দেওয়ালের উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজে যাবে না, স্টেশনে যাবে রুহানিকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগমও আর বাদ সাধেনি, শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। চোটটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। প্রতি উত্তরে মৃদু হেসেছিলেন শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুমও হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখল চোখ দুটি লাল হয়ে আছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা 3 পিস পরে, ভেজা চুল তাই আর বাঁধেনি। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছে দেখল সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন জেনেছে চৈত্রীও জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন উতলা হয়ে আছে চৈত্রীকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না। মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে চৈত্রীকে দেখত, কিন্তু এতে তার মন ভরত না। তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটো হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর বেগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউই না করতে পারেনি। চৈত্রী গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটফট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্যকে এতদিন পর দেখা মাত্র চৈত্রীর অভিমানে পারদ তত্ত্ব করে বাড়তে থাকে, অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকারই তার নেই। তবুও যেন অদৃশ্য এক অধিকার যেচে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যের মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো কিভাবে দুজনে কথা বলিয়ে দেওয়া যায়। হুট করে খেয়াল হলো কাব্য নিজেও সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে তার উপর পড়ল। ভেতর ভেতর উত্তেজিত হলো, নিজেকে সামলে নিয়ে বলল, কি ব্যাপার, দুজনে দেখছি ম্যাচিং ম্যাচিং প্ল্যানিং বুঝে? চটি ঝুঁকে একবার আর দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো, রাগান্বিত স্বরে বলল, প্ল্যানিং কেন হতে যাবে? সে সাদা পরবে জানলে কুসমিন কালেও আমি সাদা পরতাম না আজ। মুখে এই কথা বলেও মন যেন বলছিল অন্য কিছু। এতদিন পর চৈত্রীর এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসের সেদিনের বুদ্ধি সব বিফলে গেল। সে চৈত্রীর মনে কোনো জায়গা করে নিতে পারেনি। এখনো কাব্য তার কাছে বিরক্তিকর একজন ব্যক্তি। অন্তত কথাবার্তায় তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল। শরীরটা ভালো লাগছে না, জ্বর এখনো কমেনি। চৈত্রীর সাথে দেখা হবে এই খুশিতে মন এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈত্রীর স্পষ্ট বাক্যে তার সকল উৎফুল্লতা উবে গিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্য নীরবতা দেখে চৈত্রী ভীষণ অবাক হলো। আগের কাব্য তো এমন ছিল না। চৈত্রী জিহাদের কানে কানে কিছু বলে কাব্যর পাশে কিছুটা দূরত্ব রেখে বসলো। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈত্রী উঠে গিয়ে এগিয়ে যায় জিনিসগুলো নিয়ে, ফের এসে কাব্যর পাশে বসে। নিন। কাব্য অবাক হয়ে তাকায় চৈত্রীর দিকে। চৈত্রী ভুরু কুচকে রেখেছে। কাব্যকে তাকাতে দেখে কুচকানো ভুরু আরো কিছুটা কুচকে ফেলে, জিজ্ঞেস করে, ওভাবে কেন তাকিয়ে আছেন? জ্বরে তো দেখি একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈত্রী বলল, জ্বরের জন্য বুঝি এনার্জি কমে গেছে? নাকি জ্বরের আগে থেকেই আমায় মানানোর এনার্জি কমে গেছে? সেদিন মনে হয় এনার্জি বিস্কিট সম্পূর্ণ খাননি। নিন, এখন এনার্জি বিস্কিট খেয়ে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন। কাব্য হেসে ফেলে। তার চোখে পানি চলে আসে। জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা সে বুঝতে পারছে না। তিতাস আর জিহাদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথা শুনছিল। চৈত্রীর স্বাভাবিক ব্যবহারে ওরা ভীষণ খুশি হয়। এরই মাঝে ট্রেন এসে পড়ে স্টেশনে। জিহাদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল আমরা গিয়ে রুহিকে খুঁজি। তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চৈত্রী বিস্কিটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে দিয়ে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? এনার্জি বিস্কিট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে, বলে, তোমার হাতটাকে একটু ধরতে দেবে চৈত্র? তু জো মিলা তো জিন্দগি হ্যায় বদলি, मैं पूरा नया हो गया है बेअसर दुनिया की बातें बड़ी
अब तेरी सुनो मैं सदा हूँ, मिलने को तुझसे बहाने करूँ, तू मुस्कुराए वजह मैं बनूं, रोज बताना साथ में तेरे सारा दिन मेरा, इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ, कि मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह, इस दर्द दिल की सिफारिश अब कर दे कोई यहाँ, कि मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह। কাপড় গান গাওয়া শেষ হলে চোটটি আর চোখে একবার তাকালো, কেমন জানি লজ্জা লাগছে তার। কাপড় চোখে মুখে একরকম মাদকতা রয়েছে, চোটটি স্পষ্ট খেয়াল করেছে এটা। দমকা হওয়ায় চুলগুলো উড়ে মুখের উপর এসে বিরক্ত করছিল ভীষণ। চোটটি চুলগুলোকে কানের পিঠে গুজে দিল। কাব্য বাধা দিয়ে বলল, চুলগুলো আটকাচ্ছ কেন? ওদের উঠতে দাও। বিরক্ত লাগছিল। কাব্য হাসে, মুচকি হেসে বলে, সে তো প্রথম প্রথম আমাকেও তোমার বিরক্ত লাগতো, মানে তো নিয়েছো তাই না? এমন ভাবে বলছেন কেন? আপনি বিরক্ত করতেন বলেই তো বিরক্ত লাগতো। আচ্ছা বেশ, মানলাম। এখনো কি বিরক্তিকর আমিটা কি বিরক্ত লাগে তোমার? চৈত্র, তুমি ভীষণ কিপটে জানো। চোটটি চোখ দুটো বড় বড় করে তাকালো কাব্যর দিকে, চোখের ভাষায় উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা। কাব্য সামনে দৃষ্টি রেখে বলল, সকালে হাতটা ধরতে চাইলাম, দিলে না। এখন গানের ভাষায় নিজের মনের কথা জানালাম, সে এখন কোনো রেসপন্স করলে না। তুমি এমন কেন? কথাগুলো বলা শেষ করে পাশে বসে থাকা চোটটির দিকে তাকালো কাব্য। চোটটি এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, এবার সে দৃষ্টি সরিয়ে নিল। দুজনে বর্তমানে আছে বিশাল নদীর বুকে, নৌকার মাঝে মাঝে তার দক্ষ হাতে বৈঠা চালাচ্ছে। নীরব শীতল নদীর বুক চিরে বয়ে চলেছে ডিঙ্গি নৌকাটি। বিকেলের শীতল বাতাসে মনোরম পরিবেশটিকে আরও মোহনীয় করে তুলছে সময়। সকালে চোটটি হাত বাড়াতে গিয়েও পারেনি, সেই সময়ে রুহানিয়া, জিহাদ আর তিতাস চলে এসেছিল। কাব্যর আবদার বেমালুম ভুলে গিয়ে চোটটি দৌড়ে গিয়ে রুহানিয়াকে জড়িয়ে ধরেছিল। বাড়ি ফেরার পথও কাব্যর সাথে তেমন করে কোনো কথা হয়নি। বাড়িতে আসার পর চোটটির সেটা খেয়াল হয়েছে, আর কোনো কিছু না ভেবে সে কাব্যকে ফোন করেছিল। ছোট্ট আবদারটিকে উপেক্ষা করে যাওয়াতে কাব্যর ভীষণ মন খারাপ হয়েছিল, একটু একটু অভিমানও হয়েছিল বইকি। কিন্তু সে তো আর চোটটির মতো তার অভিমানগুলোকে বুঝিয়ে দিতে পারে না, মন খারাপ করে বসে থাকতে পারে না। তাই যতটা পেরেছে পথে সবার সাথে স্বাভাবিক থেকেছে, হেসে কথা বলেছে, এমনকি জ্বরও তখন তাকে কাবু করতে পারেনি। তবে তার মন বলছিল বাড়ি ফিরে চোটটি নিশ্চয়ই তাকে ফোন করবে। তার মনের কথা সত্যি হয়, সত্যি চোটটি তাকে ফোন করেছিল, যার দরুন কাপড় ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। দুজনে কথা বলে ঠিক করেছিল আজ বিকেলে দেখা করবে। চোটটি মনে মনে অতীতের কথাগুলো ভাবছিল। এবার সে জিন্স হাঁটু নিচ অবধি ভাঁজ করে নিয়ে পানিতে পা নামালো। কাব্য আটকে উঠে বলল, কি করছো? চোটটি কাব্যর দিকে তাকিয়ে বলল, ভয় কেন পাচ্ছেন? পানিতে নামবো না। যদি পড়ে যাও পা উঠে বসো। পড়ে গেলে আপনি তুলবেন। সবসময় মজা ভাল লাগে না চৈত্র, প্লিজ পা উঠিয়ে বসো। নৌকা দুলছে দেখেছ? প্লিজ চৈত্র। চোটটি কাব্যর কপালে হাত রেখে বলল, ও মা, এমন কেন করছেন? জ্বর বেড়েছে বুঝি? কাব্য স্তব্ধ হয়ে গেল। এমনভাবে চোটটির আদুরে ছোঁয়া সে প্রথম পেল। পিঠের মেরুদণ্ড দ্বারা মনে হলো শীতল এক হাওয়া বয়ে যাচ্ছে, বুকের ভেতর টিপ টিপ আওয়াজ হচ্ছে, অজানা এক ভালো লাগার সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। স্থির দৃষ্টি চোটটির মুখে নিবদ্ধ। কাপড় খুব করে ইচ্ছে করছিল চোটটির হাস্যোজ্জ্বল দু চোখের পাতায় হালকা করে চুমু খেতে। ততক্ষণে চোটটির হাত সরিয়ে নিয়েছে কল্পনার রাজ্য থেকে। কাব্য তখনও নিস্তার পায়নি। চোটটি দুষ্টামি করে পানি ছিটিয়ে দিল কাব্যর মুখে। কাব্য হক চুকিয়ে ওঠে, কিছু বলার পূর্বে দেখে চোটটি পানি থেকে এখনো পা ওঠায়নি, উল্টো পানিতে পা দিয়ে ঝাপাঝাপি করছে। এতে পানিতে অদ্ভুত ঝুপঝুপ কলকলানির মতো শব্দ হচ্ছে। চোটটিকে এভাবে প্রাণোচ্ছল দেখতে যেমন ভালো লাগছিল, তেমনি পানির এই অদ্ভুত শব্দ ভালো লাগছিল। এত ভালো লাগার মাঝে কাব্যর মনের ভয় কাটেনি। সে বারবার অনুনয় করে বলছে, প্লিজ পা উঠিয়ে বসো না চৈত্র, কেন কথা শুনছো না? চোটটি তখনও পা দিয়ে পানিতে শব্দ করছিল। এবার সে নিজের একটা হাত কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল,
এতই যখন ভয়, ঠিক আছে, আপনি তবে আমার হাত ধরে রাখুন। তাহলে নিশ্চয়ই আমার আর পানিতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। চৈত্রী নিঃসংকোচে বলা কথাগুলোর মাঝে বারবার তলিয়ে যাচ্ছিল কাব্য, তবে সুযোগ হাতছাড়া করলো না। শক্ত করে নিজের হাতের মুঠোয় চৈত্রীর হাত চেপে ধরে বসে রইল। নিজের প্রাণের বিনিময়ে হলো এই মেয়েটিকে তার আগলে রাখতে হবে। কাব্যর এমন নিস্তব্ধতায় চৈত্রী মুচকি হেসে বলল, আচ্ছা, তখন জিজ্ঞেস করলেন আমি এমন কেন? আমি আসলে কেমন? তুমি জানো না, আহা, তুমি একটা নিরামিষ। তাই? তাহলে আর উপায় কি? উপায় একটাই, শুনি কি উপায়? আমায় বিয়ে করে নাও। তুমি আমিষ বানানোর দায়িত্ব আমার। কি? কাব্য ভয় পেয়ে যায় চৈত্রী এমন রিয়াক্ট করছে কেন। আবার রেগে না যায় মেয়েটা, সে কথা পাল্টে বলল, আরে মজা করেছে। বরং এবারই যেন চৈত্রীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে নত মুখে বলল, মজা করে বলছেন? কাব্য বলল বিপাকে, সে না জানি কি বলবে আর চৈত্রী যেন কেমন রিয়াক্ট করবে, তাই সে চুপ করে থাকাকেই শ্রেয় মনে করল। চৈত্রী ফের বলল, চুপ করে আছেন কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তো। তুমি এমন রিয়েক্ট কেন করছো? আমি কোনো রিয়াক্ট করিনি, আপনি বলুন। কি বলবো? আমি যা জানতে চেয়েছি। তুমি কি জানতে চেয়েছো? চৈত্রী অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, মজা করছেন আপনি আমার সাথে? তা একটু করছি অবশ্য। চৈত্রী হাত ছাড়িয়ে নিল কাপড় হাত থেকে, রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মেজাজ খারাপ তার। পানিতে ঝাঁপ দেবে কিনা বুঝতে পারছে না, ঝাঁপ দিলে মৃত্যু হতে পারে, কারণ সে সাঁতার জানে না। চৈত্রী হুট করে এমন রেগে যাওয়াতে কাব্য ভয় পাচ্ছে, যেতে বসে সত্যি সত্যি আবার পানিতে ঝাঁপ না দেয়। কাব্য একটু এগিয়ে গিয়ে চৈত্রীর কাছে বসলো, পেছন থেকে জড়িয়ে ধরে চৈত্রী দুহাত নিজের হাতের মুঠোয় নিল, থুতনি রেখেছে চৈত্রী কাঁধে। মুহূর্তে যেন জমে গেল চৈত্রী। একটু আগে মাথা থেকে আসা উল্টাপাল্টা সকল চিন্তা যেন হঠাৎ করেই তপলি তপলা নিয়ে কোথায় পালিয়ে গেছে। কাব্য মিহি কণ্ঠে জিজ্ঞেস করল, আমার বউ হবে চৈত্র? চৈত্রী ঘাড় ঘুরিয়ে একবার তাকালো কাব্যর দিকে। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এ কান্না দুঃখের নয়, সুখের। কত শত ভালোবাসার প্রস্তাব পেয়েছে সে, কত ভাবেই না এক একজন প্রপোজ করেছে, কিন্তু কাব্যর মতো করে এমন কেউ কখনো বলেনি আমার বউ হবে চৈত্রী। ইস, ছোট্ট একটা লাইন, কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর সকল সুখ আনন্দ উচ্ছ্বাস কেবল মাত্র এই লাইনটিতেই আটকে আছে। সে তার চোখের পানি সংবরণ করতে পারল না। টুপ করে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল কাব্যর হাতে। চৈত্রীর মুখে কোনো উত্তর দেয়নি, তবে কাব্য তার উত্তর পেয়ে গেছে। সে চৈত্রীর মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, আজকের বিকেলটা আমি তোমাকে উৎসর্গ করলাম চৈত্র। আজকের বিকেলটা শুধুই তোমার নামে, চৈত্রের বিকেল। ভালো লাগা ভালোবাসার আবেশে নিজেকে জড়িয়ে নিয়েছে চৈত্রী। সে কোনো রকম কথা বলল না। নৌকায় ঘোরা শেষ করে অন্য কোথাও যায়নি আর। বাড়িতে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়েছিল, দেরি হয়ে গেলে সমস্যা হতে পারে। কাব্য চৈত্রীকে বাড়ির একটু আগ পর্যন্ত পৌঁছে দিয়েছে। যতক্ষণ চৈত্রীকে দেখা গিয়েছে ততক্ষণ দাঁড়িয়েছিল সে সীমানায় গিয়ে। চৈত্রী একবার পিছু ফিরে তাকায়, চোখে মুখে লাজুকতার হাসি, তারপর দৌড়ে চলে যায় বাড়ির ভেতর। কাব্য নিজেও মুচকি হাসে চৈত্রীর এহেন অবস্থা দেখে। বাড়িতে ফিরে বাবার মুখোমুখি হতে হয় চৈত্রীকে। তখনও তার চোখে মুখে হাসির ছোঁয়া। বাবা থমথমে মুখটা দেখে হাসি কিছুটা নিবল, কেমন যেন ইতস্তত ভাব। বাবাকে এড়িয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায় চৈত্রী। সে সময়ে বাবার গম্ভীর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল চৈত্রী। এদিকে আসো, বললেন আনিস ইসলাম। চৈত্রী বাবার সামনে গিয়ে দাঁড়ালো, মাথা নত তার। ভয় ভয় লাগছে। সামনে সোফায় বসে আছেন আনিস ইসলাম, কিছুটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছে জেসমিন বেগম আর রুহানিয়া। আনিস ইসলাম মেয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? প্রাইভেট পড়তে। মিথ্যাটা বলতে গিয়ে কণ্ঠস্বর কিছুটা কেঁপে উঠল চৈত্রীর। আনিস ইসলাম ধমকে উঠলেন, হুঙ্কার দিয়ে বলেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে তুমি অনায়াসে মিথ্যে বলে যাচ্ছ। একটুও ভয় করছে না তোমার? চৈত্রী ভয়ে ভয়ে কেঁপে ওঠে। জেসমিন বেগম তার স্বামীকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? বকাবকি কেন করছিস? ও তো 5 গিয়েছে। তুমি দেখেছো প্রাইভেট পড়তে গেছে? প্রাইভেটের নাম করে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায়। জেসমিন বেগম এবং রুহানিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। চৈত্রীর মাথা তখন নত, চোখ দুটো ছলছল করছিল। আনিস ইসলাম অবাক হয়ে ধমক দিয়ে বলেন, ছেলেটা কে? চৈত্রী কেঁদে ফেলে, কথা বলতে পারছে না কোনো। আনিস ইসলাম ফের বলেন, কাঁদছো কেন এখন? আমার প্রশ্নের উত্তর দাও।
খবরদার, মিথ্যে কোনো গল্প শোনানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তুমি নৌকায় একটা ছেলের সাথে ঘুরছিলে। সেই ছেলেটাকে আমি জানতে চাচ্ছি। কাব্য, কাব্য মানে শুভ্রর বন্ধু? চৈত্রী প্রথমে মুখ না খুলল, পরে ধমকের পর ধমক খেয়ে কাপা গলায় বলে। চৈত্রী উপন্যাস মাথা ঝাঁকায়। তিনি রুহানিকে বলেন চৈত্রীকে রুমে নিয়ে যেতে। এরপর কল দিলেন শুভ্রকে। রুমে গিয়ে অঝরে কাঁদতে থাকে চৈত্রী। রুহানিয়া ওকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। তার নিজের মনও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাব্যর সাথে চৈত্রীর সম্পর্ক হয়েছে, অথচ সে এটা বুঝতে পারেনি। জিহাদের ফোন আসে মিনিট 10 পরে। চৈত্রীকে জড়িয়ে সে রেখেই ফোন রিসিভ করলো রুহানিয়া। ওপাশ থেকে জিহাদ ব্যস্ত ভঙ্গিতে বলল, বাড়িতে কি কিছু হয়েছে? রুহানিয়ার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কেন? চৈত্রের বাবা শুভ্রকে ফোন দিয়ে অনেক রাগারাগি করেছে। অফিস ছুটির পর কাব্যকে নিয়ে বাসায় যেতে বলেছে। শুভ্র ফোন দিয়ে জেরা করে আমাদের সাথেও রাগারাগি করছে। কি হয়েছে তুমি কি জানো কিছু? আর সবটা জানি না। চৈত্রী প্রাইভেট পড়তে গিয়েছিল, মাত্র বাসায় ফিরেছে। কাকা নাকি দেখছে কাব্যের সাথে নৌকায় ঘুরতে। চৈত্রও স্বীকার করেছে। এর চেয়ে বেশি কিছু জানি না। তুমি কাব্য ভাইকে জিজ্ঞেস করো। কাব্য বাসায় নেই, আসতেছে। আসুক আগে, তারপর সবটা শুনছি। সন্ধ্যায় কি তোমরা আসবে? দেখি কাব্য আসুক আগে। ঠিক আছে। ফোন রেখে রুহানিয়া চৈত্রীকে শান্ত করার চেষ্টা করছে। তবে হ্যাঁ, কোনো রকম জেরা কিংবা প্রশ্ন করেনি। শান্ত হলে চৈত্রী নিজে থেকে সবটা বলবে। চৈত্রীর মুখে সবটা শোনার পূর্বে কোনো রকম বলা কওয়া ছাড়াই মিনিট 20 মধ্যে বাড়িতে এসে উপস্থিত হয়েছে শুভ্র, কাব্য, জিহাদ আর তিতাস। ওদের সামনে গম্ভীর হয়ে বসে আছেন আনিস ইসলাম। তিনি সরাসরি কাব্যর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কবে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক? কাব্য ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল। আনিস ইসলামের সামনে সস থাকার চেষ্টা করলো। আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। মিথ্যে বলছো কেন? আমি নিজে দেখেছি তোমাদের নৌকায় ঘুরতে। নাকি ধরা পড়ে এখন সবকিছু অস্বীকার করতে চাইছো? জি না আঙ্কেল, আমি সম্পূর্ণ কথাটা এখনো বলতেই পারিনি। একথা সত্য যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি, তবে আমি চৈত্রকে ভালোবাসি। চৈতি তোমার চেয়ে বয়সে অনেক ছোট। এত মেয়ে থাকতে চৈতিকেই কেন তুমি ভালোবাসো? উত্তরটা আমি জানি। শুধুমাত্র টাইম পাস করার জন্য। তুমি শুভ্রর বন্ধু, সেই হিসাবে এই বাসায় তোমার যাতায়াত আমি সহজভাবে নিয়েছিলাম। তাই বলে আমার মেয়ের সাথে ভালোবাসা নাটক করে ওর জীবনটা নষ্ট করে দেবে, এটা একজন বাবা হয়ে আমি মেনে নেব না। বলল। কয়েক সেকেন্ড নীরব থাকলো কাব্য, তারপর দৃঢ়তার সঙ্গে বলল, আপনার কেন মনে হচ্ছে আমি চৈত্রের সাথে টাইম পাস করব? আমি সত্যি ওকে ভালোবাসি। আপনি যদি চান যখন তখন আমি ওকে বিয়ে করতেও রাজি। চৈতি রাজি। এই পর্যায়ে কাব্য চুপ হয়ে যায়। বড্ড দোটানায় আছে সে। চৈত্রী মনের ভাব সম্পর্কে অবগত সে, কিন্তু বাবার ভয়ে যদি চৈত্রী এখন রাজি না হয় তবে। এত সব অনিশ্চয়তা থাকার পরও কাব্য দমে গেল না। সে পূর্বের দৃঢ়তার সঙ্গেই বলল, আমি জানি না সঠিক, তবে ও রাজি হলে আমি সর্বদাই প্রস্তুত বিয়ের জন্য। তোমার বাবা মাকে আনতে পারবে? কাব্য এক বাক্যে বলে দেয়, হ্যাঁ। ঠিক আছে, তবে তাই হোক। 2 দিন সময় দিলাম তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় হাজির হবে। দেখি কতটুকু ভালোবাসো তুমি আমার মেয়েকে। 2 দিন সময় লাগবে না, আমি কাল সকালে বাবা মাকে নিয়ে আসবো। আপনি যদি চান আজও সম্ভব। 3 ঘন্টার মধ্যে হাজির হব আমার পরিবারকে নিয়ে। আনিস ইসলাম কাব্যের এতটা কনফিডেন্স দেখে আর কি বলবেন বুঝতে পারছেন না। তিনি নীরবে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এত তাড়াহুড়োর কোনো দরকার নেই, কালই নিয়ে আসো। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। রাত্রি 12টা বোধহয় বেশি বাজে। দু চোখের পাথেই ঘুম নেই চৈত্রীর। কেঁদে কেটে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। কাপড় উপস্থিতি টের পেয়েও কাছে যেতে পায়নি। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটাও সম্পূর্ণ জানে না সে। শুধু রুহি আপুর থেকে শুনেছিল কাল নাকি কাব্য ওর পরিবারকে নিয়ে এই বাড়িতে আসবে। মনের ভিতর ভীষণ ভয় কাজ করছে। সত্যি সত্যি কাব্য আসবে তো? চিন্তার প্রহরে অন্তিম সময়ের পূর্বে রুমের লাইট জ্বলে ওঠে। মাথা সামান্য উঁচু করে চৈত্রী দেখতে পায় জেসমিন বেগমকে, তার হাতে খাবারের প্লেট। রুমে লাইট জ্বলতে দেখে বোধহয় রুহানিয়া বারান্দা থেকে রুমে আসলো, তার হাতে ফোন। হয়তো জিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিল। চৈত্রী আবার শুয়ে পড়ল। জেসমিন বেগম তখন চৈত্রীর হাত টেনে বললেন, খাবি চল। চৈত্রী ভাঙ্গা গলায় বলল, খাবো না। খাবি না না মানে? খাবার কি দোষ করেছে? চৈত্রী চুপ করে রইল। টেবিলের উপর খাবারের প্লেটটি রেখে মেয়েকে টেনে তুললেন জেসমিন বেগম। প্লেট হাতে নিয়ে ভাত মাখতে মাখতে বলেন, যাই হয়ে যাক না কেন, কখনো খাবারের সাথে রাগ করবি না।
তাছাড়া এখানে তো অন্য কারো দোষ দেখছি না আমি। তুই আমাকে মিথ্যা বলে প্রেম করতে যাস? চুট্টির গলা ধরে আসছে, চোখ ভারী হয়ে গেছে অশ্রুতে। জেসমিন বেগম ভাতের লুকমা মুখের সামনে ধরে বলেন, কান্নাকাটি পরে করিস, আগে হাঁ কর। হাঁ করতে বলছি না? মৃদু ধমক শুনে খাবার মুখে নিল চট্টি। সেই সাথে তার চোখ থেকে টপ টপ করে পানিও পড়ছে। জেসমিন বেগম বলেন, কাঁদছিস কেন? প্রেম করতে গেলে বাবা মার কাছে একটু একটু মিথ্যা কথা বলাই যায়, বলাই লাগে। আমিও তো বলেছি। চট্টি এবার একসাথে অবাকি হলো। রুহানিও এগিয়ে এলো কাহিনী কি শোনার জন্য। জেসমিন বেগম বলেন, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর বাবার সাথে যখন আমার সম্পর্ক হয় তখন আমি অনার্স দ্বিতীয় বছর ছাত্রী ছিলাম। তোর বাবা ছিল আমার মামাতো ভাইয়ের বন্ধু, সেখান থেকে পরিচয়, তারপর ভার্সিটিতে দেখা, চিঠি আদান প্রদান, মুঠোফোনে গল্প স্বল্প কথাবার্তা বলতাম লুকিয়ে লুকিয়ে। একদিন তো তোর মতো বাবার কাছে ধরা খেয়ে গেলাম। সেদিন তো বকাঝোকা তোর নানা ওই মুহূর্তে আমার অন্য জায়গায় বিয়ে দিবে বলেই মনস্তব করে। আমার মামাতো ভাই তখন তোর বাবাকে এই খবর দিয়েছিল। তোর বাবা তখনই আমার বাবার পায়ে ধরে আমার ভিক্ষা চেয়েছিল। কি কান্নাকাটিটাই না করেছে। এইটুকু বলে থামলেন তিনি। চটি অস্পষ্ট স্বরে বলল, তারপর আর কি, বাবা রাগী হলো, মন নরম ছিল। তোর বাবার কান্নাকাটিতে গলে গিয়েছিল। পরের দিন দুই পরিবার মিলে পরের দিন আমাদের বিয়ে দিয়ে দেয়। আমার কি মনে হয় জানিস, তোর বাবা বোধহয় এটা করতে চায়, এটাই করবে। ঘটনা ঘটল ভিন্ন। সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হয়েছিল চটি। সেই সময় গম্ভীরভাবে রুমে প্রবেশ করলেন আনিস ইসলাম। একবার মেয়ের মুখের দিকে তাকালেন, বলেন, আজ তোমার কলেজে যেতে হবে না। কেন যেতে হবে না? এই প্রশ্নটি চটি মনে মনে করলো, মুখে করতে পারল না। সে নীরবে হিজাবের পিন খুলছিল। কাব্য কি আজ সত্যি আসবে কিনা জানতে ইচ্ছে হচ্ছিল খুব। গতকাল বাবা ফোন নিয়ে গেছে। কাব্য বেশ কয়েকবার রুহানিকে ফোন করেছিল রাতে। চটি ঘুমিয়ে থাকায় আর জাগাতে বলেনি। সে কলেজের ইউনিফর্ম বদলানোর জন্য রুমের দরজা লাগাচ্ছিল। তখনই আনিস ইসলামের কণ্ঠ শুনতে পেলেন, আমি ঠিক করেছি চৈতিকে হোস্টেলে পাঠিয়ে দেব। কাঁধে কারোর স্পর্শ পেয়ে ঘুরে তাকালো চটি। রুহানি আশ্বস্ত করে বলল, ভেঙে পড়িস না, কাবু হয়ে আসতেছে। রুমের দরজা লক করতে করতে চটি বলল, বাবা কি বলেছে শুনেছো? শুনেছি, বলুক। আগে কাব্য ভাইয়া তার পরিবারকে নিয়ে এখানে আসুক, কথাবার্তা বলে যা সিদ্ধান্ত নেবার নেবে। চটি নিরাশ হয়ে বলল, বাবা বোধ হয় আমাদের সম্পর্ক মেনে নেবে না। বাড়ির সকলকে অবাক করে দিয়ে সকাল 10টা নাগাদ কাব্য ওর বাবা মাকে নিয়ে চট্টিতে বাসে আসে। সঙ্গে প্রতিবারের মতো এবারও জিহাদ, তিতাস আর শুভ্র এসেছে। প্রথম শুভ্র বিষয়টা মেনে নিতে পারেনি, রাগ করেছিল ভীষণ, কিন্তু সময়ের বিবর্তনে মানতে বাধ্য হয়েছে। তাছাড়া কাব্য তার খুব কাছের বন্ধু, ওর ভালো খারাপ সবটাই জানা আছে। সেই হিসেব কষলে কাব্য অবশ্যই চট্টির জন্য নির্ভরযোগ্য ছেলে। একজন ভাই হিসেবে বোনের জন্য এমন জীবনসঙ্গী কেউই পায়ে ঠেলে দেবে না, বন্ধুত্বের খাতিরে হোক কিংবা বোনের সুন্দর ভবিষ্যতের জন্য। শুভ্র সত্যটাকে সমর্থন করেছিল, তাই সেও চায় কাব্যর জীবনে চট্টি আসুক। জেসমিন বেগম আপ্যায়নে ত্রুটি রাখলেন না একদম। কাব্যর বাবা মা ছেলের সাফাই গাইলেন না, বরং চট্টিকে খুব করে চাইলেন। সাফাই যা গাওয়ার শুভ্রই গিয়েছে। আনিস ইসলাম খুব একটা কথাবার্তা বলেনি। তিনি যতটা পেরেছেন নীরবই থেকেছেন। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কথোপকথন শোনার বৃথা চেষ্টা করছিল চট্টি। এক পর্যায়ে আনিস ইসলাম কাব্যর বাবা মেয়ের উদ্দেশ্যে বলেন, আমাদের মেয়ে এখনো বেশ ছোট, মাত্র কলেজে উঠেছে। অভাব অনটন তেমনভাবে আমাদের গ্রাস করেনি বলে মেয়েকে আমরা অনেকটা পুতুলের মতো বড় করেছি। এখন বিয়ের পরও যে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে, এটা তো হয় না। ও এখনো রান্না বান্না, সংসারের কোনো কিছু বোঝে না, জানে না। বুঝতেই পারছেন না আমি কি বলতে চাচ্ছি। কাব্যর বাবা কবির রহমান বলেন, ভাই সাহেব, আপনি যা বললেন তার সবই সত্যি, কিন্তু আমরা তো শুধু আমাদের ছেলের জন্য বউ নিতে আসিনি, আমরা একটা মেয়ে নিতে এসেছি আমাদের জন্য। আমার দুই ছেলে ছোট ছেলে রাজশাহী থেকে পড়াশোনা করে। মেয়ের অভাব আমার সংসার জীবনের শুরু থেকেই। চৈতি হবে আমার বড় মেয়ে। আহ্লাদ আদর কোনো কিছুরই কমতি আমরা রাখবো না। তাছাড়া নিজের ছেলে বলেও বলছি না,
এটা সত্যি যে আমার ছেলেদের মতো ছেলে হয় না। সত্যি বলছি নাকি মিথ্যা বলছি যাচাই করার জন্য একদিন সময় করে আমার বাড়িতে চলুন। এলাকার লোকজনের থেকে খোঁজ খবর নিন। যদি কোনো খারাপ রিপোর্ট পান, আমার ছেলেকে আমি নিজেই বলবো চৈতির জীবন থেকে সরে যেতে। শুভ্র কবির রহমানকে সমর্থন করে বলল, আঙ্কেল কিন্তু ঠিক কথাই বলেছে কাকা। পড়াশোনার জন্য কলেজ লাইফ থেকেই আমি ঢাকায় থেকেছি। সেখান থেকেই কাব্য, জিহাদ, তিতাস আর আমি বন্ধু। একসাথে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ পার করেছি। এখন একসাথে একটা কোম্পানিতে জবও করছি। সেই হিসাব করতে গেলে আমিও কিন্তু ওদের কম ভালো চিনি না। কাব্য, জিহাদ যদি খারাপই হতো তাহলে নিশ্চয় আমি ভাই হয়ে চাইতাম না ওরা আমার বোনদের জীবনে থাকুক। আমি এতটুকু শিওরিটি দিতে পারি, রুহি কিংবা চৈতে বিয়ের পর কখনোই অসুখী হবে না। এখন বাকিটা আপনার ইচ্ছে কাকা। উত্তরের জন্য সম্মুখের প্রতিটি ব্যক্তি চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে আনিস ইসলামের মুখের দিকে। তিনি নিজেও বুঝতে পারছেন না কি বলবেন। একটা সময়ে তিনি ভালোবেসেছিলেন, তিনিও কাউকে হারানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিলেন। সে মেয়েটি আজ চৈত্রীর মা। তিনি জানেন হারানোর ভয় কতটা প্রবল হয়, কিভাবে ভেতর থেকে একটা মানুষকে ভেঙে চুরে দিতে পারে। অতীতের সেই স্থান থেকে আজ নিজেকে দাঁড় করিয়ে তিনি পারলেন না কাব্যকে ফিরিয়ে দিতে। তিনি শুধু জেসমিন বেগমকে জিজ্ঞেস করলেন, চৈতি রাজি? জেসমিন বেগম হাসি মুখে মাথা দুলিয়েছেন। আনিস ইসলাম নড়ে চড়ে বসে বললেন, তাহলে আর কি, ছেলে রাজি, মেয়ে রাজি, ছেলের পরিবার রাজি, তাহলে মেয়ের পরিবার আর কি আপত্তি করবে? প্রত্যেকের চোখে মুখে খুশিতে চকচক করে ওঠে। তিনি কাব্যের হাস্যোজ্জ্বল মুখটির দিকে তাকিয়ে বলেন, তবে একটা কথা। কাব্য উৎসুক হয়ে জানতে চাইল, কি কথা? বিয়ে হবে চৈতির ইন্টার পরীক্ষা শেষ হলে। এখন শুধু এঙ্গেজমেন্ট হবে। যদি চৈতির ইন্টার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু এই বিয়ে ক্যান্সেল। কাব্য কনফিডেন্সের সাথে বলল, আমার জন্য ওর পড়াশোনা কোনো ক্ষতি হবে না। ওর ভালো রেজাল্ট করার দায়িত্ব আমিই নিলাম। বন্ধুরা সমস্বরে বলে উঠল। আলহামদুলিল্লাহ। সবে একসাথে মিষ্টিমুখ করলো। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী শুক্রবার ঘরোয়াভাবে শুধু নিকটস্থ আত্মীয় স্বজনকে নিয়ে এঙ্গেজমেন্ট হবে। রুহানিয়া যখন ঘরে গিয়ে চট্টিকে এই খবরটা দিল, চট্টি খুশিতে কেঁদে ফেলেছে। বিশ্বাসই করতে পারেনি বাবা এত সহজে সম্পর্কটা মেনে নেবে। মনের ভেতর রং বেরঙের প্রজাপতি উড়ছে যেন। কাপড়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বাড়িতে খুশি ধুম পড়ে গেল। মনে খুশিতে চট্টি যখন একা একা লাফাচ্ছিল, নাচছিল, তখন আনিস ইসলাম রুমে প্রবেশ করেন। বিব্রত ভাব তার চোখে মুখে। চট্টি তখনও ভয় পাচ্ছিল। আনিস ইসলাম চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে বলেন, ঠিক আছে, আমি পরে আসছি। চট্টি বাধা দিয়ে ভয়ে ভয়ে বলল, পরে কেন আব্বু, এখনই আসো না। শিওর? হ্যাঁ। আনিস ইসলাম মেয়ের সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর মুখে এখন হাসির ছোঁয়া। চট্টির মনটা আরো ভালো হয়ে গেল। তিনি চট্টির মাথায় হাত রেখে বলেন, তুমি খুশি তো? লজ্জায় হোক কিংবা ভয়ে হোক চট্টি কোনো উত্তর দিতে পারল না। মাথা নত করে রাখলো। আনিস ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বলেন, বাবাকে আর ভয় পেতে হবে না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো। তোমার হাসিতেই আমি প্রাণ খুঁজে পাই। জীবনে প্রথম ভালোবাসা হলেও তুমি কোনো ভুল মানুষের পাল্লায় পড়োনি, বরং সঠিক মানুষ খুঁজে নিয়েছো। তাই আমারও আর বাধা দেওয়ার প্রয়োজন হয়নি। ভুল কাউকে ভালোবাসলে অবশ্যই আমি এই সম্পর্ক মেনে নিতাম না। এতে যদি তোমার চোখে খারাপ হতাম, তাতেও আমি এই সম্পর্কের রাজি হতাম না। ছেলে মেয়েদের ভালোর জন্য মাঝে মাঝে খারাপ হতে আপত্তি নেই। সে যাই হোক, ওই খারাপ হওয়াটা আমার প্রয়োজন পড়েনি। তবে একটা কথা মা, পড়াশোনাটা ঠিক মতো করো। এমনকি বিয়ের পরেও পড়াশোনা নিয়ে কোনো হেলাফেলা করো না। আমি অনেক মেয়ে দেখেছি যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে থাকার পরেও নিজেদের গাফলতির পরে পড়াশোনা করেনি। এই ভুল তুমি কখনো করো না। ইন্টার পর্যন্ত আমার কাছে রেখেই তোমাকে পড়াবো, বাকিটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তখন কিন্তু আমার জোর কর্তৃত্ব তোমার উপর খাটবে না। আমার খুব ইচ্ছে ছিল তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এরপর তোমাকে বিয়ে দেব। কিন্তু তুমি যখন সম্পর্কে জড়িয়ে পড়েছো, তখন আমি আর চাই না তোমাকে আটকে রাখতে। আমি চাই না আমার মেয়ে কোনো ভুল পথে পা বাড়াক। তবে মনে রেখো, পড়াশোনায় কিন্তু তোমাকে তোমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করবে। তাই যত চাই হোক জীবনে পড়াশোনাটা ছেড়ো না। এটা বাবা হয়ে তোমার কাছে আমার অনুরোধ। কঠিন বিপদের সময়ও যেন ভেঙে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারো, আমি এটাই চাই। বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল চট্টি। মাথা তুলে গালে চুমু খেয়ে বলল, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবো আব্বু। খুশি হয়ে পরম মমতায় মেয়ের কপালে চুমু খেলেন আনিস ইসলাম।
বুঝলি মামা, শেষমেশ কাব্য ছক্কাটা মেরে দিল। হাসতে হাসতে জিহাদের উদ্দেশ্যে বলল তিতাস। জানালার পাশে চিটে বসে চৈত্রীর সাথে ফোন আলাপে ব্যস্ত কাব্য জিহাদ ওকে খোঁচা মেরে বলে, আরে বাপরে বাপ, ওর বাসায় তো যাচ্ছি নাকি? তখন কি কথা বলা যাবে না? এঙ্গেজমেন্ট হয়ে যাক, তারপর মন প্রাণ ভরে কথা বলিস। কাব্য ফোনটা কান থেকে নামিয়ে বলল, বিয়ে ঠিক হওয়ার সময় শ্বশুরমশাই কি শর্তে জোরে দিয়েছে শুনিসনি? মাঝখানে 2 দিন মেপে মেপে কথা বলেছে। চৈত্র কথা বলে বায়না করলে থমকে থমকে পড়তে বসিয়েছে। আজকের দিনটা পর থেকে ওর ছুটি, তাই অল্প একটু সময় অপচয় করছি না, বুঝলি? তাছাড়া 2 দিনে জমিয়ে রাখা অনেক কথা আছে, যেগুলো সামনাসামনি বললেও শেষ হবে না। ঠিক আছে, বল তাহলে। তোদেরই তো দিন। কাব্য বাঁকা হেসে বলল, মন খারাপ করিস না, তোর দেশেও এসেছে ওর বাসায়। কাব্য ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। জিহাদ চোখ পাকিয়ে তিতাসকে জিজ্ঞেস করে, কিরে, আমার শালিকার সাথে তোর কি চলছে? আরে কিছুই না, কাব্য মজা করেছে। মজা করে দিশার কথাই কেন বলবে? শেষমেশ তুইও। আর তেমন কিছুই না ভাই, এমনি একটু একটু ভাল লাগে আর কি। ওই একটু আড্ডু থেকেই আমি কাব্য ফেসেছে। এখন দেখছি তুইও একই পথে হাঁটছিস। শুভ্র জানলে কানে ধরবে, জীবনেও আর কোনো বন্ধুকে ওর বাসায় নিয়ে যাবে না। ওর কথা শুনে তিতাস শব্দ করে হাসছে। হাসতে হাসতে বলে, মন্দ কি, এই সুযোগে 4 বন্ধুর বন্ধন আরো দৃঢ় হবে। তার মানে সত্যি সত্যি তুই দিশার পেছনে পড়েছিস? না মানে ফেসবুক থেকে একটু একটু কথা হয়। ওরে আল্লাহ, এত দূর! খবরদার এখন প্রপোজ করিস না ভুলেও। কেউ জানতে পারলে শেষমেশ আমার সাথে রুহির বিয়েটা হবে কিনা সন্দেহ। তিতাস হেসে বলল, চিল, চাপ নিস না, জানবে না কেউ। অ্যাটলিস্ট তোর বিয়ের আগে আর কেউ জানবে না। কাব্য ফোন রেখে বলল, কিন্তু আমি জেনে গেছি। তুই তো আগেই সব জানিস। কথা বলা শেষ? না, ওর জন্যই রাখতে হলো। এখন নাকি রেডি হবে। আর ধৈর্য ধরা বৎস, আর তো মাত্র কিছুক্ষণ বাকি। সমুদ্র ওর বাবা মায়ের সাথে আজ সকালে চট্টিদের বাসায় এসেছে। বাড়িতে ঢুকে সে সর্বপ্রথম চট্টির রুমে ছুটে এসেছে। দিশা আর রুহানিয়া মিলে তখন চট্টিকে সাজাচ্ছিল। সমুদ্র তখন প্রশ্ন করেনি কেন। খাটের উপর চুপটি করে বসে চট্টির সাজসজ্জা দেখছিল। দিশা দুষ্টামি করে সমুদ্রকে জিজ্ঞেস করে, সমুদ্রবাবু, চৈত্রীকে কেমন লাগছে বলো তো? সমুদ্র দুহাত প্রসারিত করে বলল, আমার সুইটারকে এতগুলো সুন্দর লাগছে। আর শাড়িটা? শাড়িটাও সুন্দর। শাড়িটা কে দিয়েছে জানো? কে? কাব্য ভাইয়া। ওয়াও, কাব্য ভাইয়ার চয় অনেক সুন্দর। তার সাথে কথা হলে আমার হয় থ্যাঙ্কস বলে দিও। রুহানিয়া এ পর্যায়ে হেসে বলল, আসলেই কাব্বা ভাইয়ের পছন্দ অনেক সুন্দর। সে কিন্তু তোমার পছন্দের আরও একটা জিনিস পছন্দ করে বসে আছে জানো? বলো কি? সত্যি বলছি। তার মানে কাব্য ভাইয়ার পছন্দ আর আমার পছন্দ এক। ইয়ে, তাহলে তো বলতেই হবে আমার পছন্দ অনেক ভালো। দিশার রুহানিয়া হাসলো, শুধু কিছু বলল না। কাপড়ে এসেছে শুনে সমুদ্র এবং আরও বাচ্চারা দৌড়ে ড্রয়িং রুমে গেছে। বাড়িতে আজ 2 পরিবারের আত্মীয় স্বজন ছাড়া বাইরে কোনো মানুষ নেই। কাব্য পার্পল রঙের একটা পাঞ্জাবি পরেছে। চৈতিকে সে এই রঙের চুড়িদার কানে দুল কিনে পাঠিয়েছে। সবাই যখন কথা বলে ব্যস্ত, কাব্য তখন দিশাকে ইশারায় জিজ্ঞেস করলো, চৈত্র কোথায়? দিশা ইশারা বুঝতে পেরে কাছে এলো। ফিসফিস করে বলল, কি বললেন বুঝিনি। কাব্য ফিসফিস করে বলল, চৈত্র কোথায়? ও তো ঘরে। একটু দেখা করিয়ে দাও না একটু পর তো এমনিতেই দেখা হবে, এখন আবার কেন? প্লিজ। দিশা আশেপাশে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তবে বেশি অনেকক্ষণ কথা বলা যাবে না কিন্তু। ওকে ওকে। চৈত্রীর রুমের সামনে গিয়ে দিশা বলল, ভিতরেই আছে চৈত্রী, আমি দাঁড়াচ্ছি এখানে। কাব্য হেসে বলল, থ্যাংক ইউ শালিকা। থ্যাংক ইউতে কাজ হবে না, আমার গিফট লাগবে। সময় মতো পেয়ে যাবে। বলে কাব্য রুমে ঢুকলো। তিতাস তখন দরজার সামনে এসে দাঁড়ালো। দিশা গম্ভীর মুখে বলল, এখন ভিতরে যাওয়া যাবে না। জানি, তাছাড়া ভিতরে আমারও কোনো কাজ নেই। তুমি একা একা পাহারা দিচ্ছ, তাই ভাবলাম আমিও তোমাকে সঙ্গে দিই। দরকার নেই, চলে যান আপনি। তুমি কি কোনো কারণে রেগে আছো আমার উপর? আপনি রাগ করার মতো কোনো মানুষ নাকি? তাছাড়া আপনার উপর তো রাগ করবে পাপিয়া।
তিতাস ভুরু কুচকে বলল, পাপিয়াকে তুমি চেনো কিভাবে? এই তো আসল জায়গায় হাত দিয়ে ফেলেছি, তাই না? আপনি কি ভেবেছিলেন সত্যিটা আমি জানতে পারবো না? দিশার থেকে কিছু লুকানো এত সহজ নয়। কমেন্টে দেখে আমার সন্দেহ হয়েছে। আরে বাপ, তুমি শুধু শুধু ভুল বুঝছো। পাপিয়ার সাথে আমার কিছু নেই, ও আমাদের কলিগ। খবরদার, মিথ্যা বলবেন না। সত্যি, আমি মিথ্যে বলছি না। তাছাড়া ও বিবাহিত। কমেন্টে হয়তো ফাইজলামি করেছি। বিশ্বাস না হলে তুমি কাব্য, জিহাদ, শুভ্র ওদেরকে জিজ্ঞেস করে দেখো। দিশা ভেঙচি কেটে বলল। ঠিক আছে ঠিক আছে, আমি তো কিছু মনে করিনি, এমনি বললাম আর কি। দিশার মিথ্যে শুনে তিতাস মাথা তুলেই হাসলো। কাব্য রুমে প্রবেশ করে দেখল বারান্দার দরজার সামনে চেয়ার নিয়ে বসে আছে চৈত্রী। বারান্দার দরজা চাপানো। কাব্যকে দেখা মাত্রই চৈত্রী উঠে দাঁড়ালো, দুহাত প্রসারিত করে বাধা দিয়ে বলল, এখন বারান্দায় যাওয়া যাবে না। কাব্য বিস্ময় নিয়ে বলল, কেন? বারান্দায় কি? জিহাদ ভাইয়া আর রুহি আপু পার্সোনাল কথা বলছে, আপনার প্রবেশ নিষেধ এখন। কাব্য এগিয়ে গেল, চৈত্রীর কোমর ধরে কাছে এনে দু হাতে জড়িয়ে ধরে বলল, ওদেরকে তো আমার দরকারও নেই, আমি তো এসেছি তোমার কাছে। চৈত্রীর দুহাত কাব্যর বুকের ওপর, চোখে মুখে অস্বস্তির ছাপ। কাব্য নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চৈত্রীর দিকে। সে আবেশিত কণ্ঠে বলল, তোমার শাড়িতে এত দারুণ কেন লাগে চৈত্র? দ্বিতীয়বারের মতো আমি ঘায়ল হয়ে গেলাম। চৈত্রী দুহাতে কাব্যকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, ফিসফিস করে বলছে, ছাড়ুন, কেউ রুমে এসে দেখে ফেলে খবর হয়ে যাবে। কিচ্ছু হবে না, বাইরে তিতাস আর দিশা আছে। আপনি ওদেরকে পাহারা দিতে রেখেছেন? হ্যাঁ, রেখেছে। তুমি যে জিহাদ আর রুহিকে পাহারা দিচ্ছিলে। চৈত্রী এবার শব্দ করে হেসে ফেল। কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, ওভাবে হেসো না চৈত্র, নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে। রুমে তখন হুড়মুড় করে দিশা প্রবেশ করে। পেছনে তিতাস না দেখে ভয়ে কাব্য বারান্দায় প্রবেশ করে। এদিকে জিহাদ আর রুহানিয়া হাত ধরে দাঁড়িয়ে গল্প করছিল। কাপড় হঠাৎ আগমনে দুজন দুদিকে ছিটকে দাঁড়ায়। সব মিলিয়ে বিচ্ছিরি এক ঘটনা। দিশা হড়বড়িয়ে বলা শুরু করে, সরি দুই দুলা ভাই, কাকি এক্ষুনি চৈত্রীকে নিয়ে যেতে বলেছে। আমি রুমে না ঢুকলেই কাকি চলে আসতো। রুহি আপু, তাড়াতাড়ি আসো। রুহিও আর দাঁড়ালো না। কাপড় সামনে লজ্জা লাগছে খুব, তাই দিশা বলা মাত্রই সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। কাপড় জিহাদের মুখখানা দেখে তিতাস হেসেই কুটি কুটি। কিছুক্ষণ বাদে ওরা তিনজনও ড্রয়িং রুমে যায়। এখন আংটি বদল হবে। চৈত্রী আর কাব্য পাশাপাশি দাঁড়িয়ে আছে। তিতাস ক্যামেরায় ওদের ছবি তুলল বেশ কয়েকটা। আংটি পরানো শেষ হলে সমুদ্র জিজ্ঞেস করলো, মামনি, আমিও আংটি পরবো? মামি সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যখন বড় হবে তখন তোমার বিয়ে ঠিক করবো আমরা, তোমারও তখন এঙ্গেজমেন্ট হবে। কিন্তু আমি তো বড় হই সুইটহার্টকে বিয়ে করব। কাব্য ভাইয়া তাহলে সুইটহার্টকে আংটি পরালো কেন? শুভ্র হেসে বলল, তোর সুইটহার্ট এখন থেকে কাব্যর অর্ধেক বউ, বুঝেছিস? পরীক্ষা শেষ হলেই তোর সুইটহার্টের কাব্য একেবারে নিয়ে যাবে। বাকিরা সবাই হাসছে। সমুদ্র নাক ফুলিয়ে তাকিয়ে আছে। সে রেগে গেছে, চিৎকার করে বলছে, আমার বউকে কাব্য ভাইয়া কেন নিবে? এবার তার রাগ পরিণত হয়েছে কান্নায়। সে ফুলরে বসে হাত পা ছুঁড়ে কান্না করছে আর বলছে, আমার সুইটহার্টকে কাব্য ভাইয়া কেন বিয়ে করবে? সুইটহার্ট তো আমার। আমি এখন বড় হয়ে কাকে বিয়ে করব? ওর কান্নায় থামাবে নাকি হাসবে কেউ বুঝতে পারছে না। সমুদ্রে বারবার কাঁদতে কাঁদতে একই কথা বলে চলেছে। আমি কাকে বিয়ে করব এবার?